কয়েকটা সাইডে আমাদের সাথে সংযুক্ত আছেন এবং অফলাইনে যারা আছেন আপনারাও প্রশ্ন করবেন। ঠিক আছে, তো প্রশ্ন সেমিনার হচ্ছে মূলত আপনি আসলে কি জানতে চাচ্ছেন, এই ধরনের প্রশ্ন পেলে তাহলে পরে টু দ্য পয়েন্ট আপনারও ভালো লাগবে। আমি এই বিষয়টা জানতে চাচ্ছিলাম, বিষয়টার একটা স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার পেয়েছি এই ধরনের। এই জন্য জুমে অনেককে কানেক্ট করা হয়েছে। জুমে যারা কানেক্ট হয়েছেন আপনারা প্রশ্ন করবেন, আপনাদেরকে আমি শুনতে কিন্তু পাচ্ছি। ধরুন 48, আপনারা যারা আপনি 48 পাবেন, বসেন বসেন বসে বলেন আপনি 48 পাবেন। জুমের থেকে কয়েকজন একটু কথা বলি, আপনারা যারা শুনছেন আপনারা কি 48 পাচ্ছেন এরকম প্রার্থীরা আছেন নাকি আরো জুনিয়র বা অলরেডি 47 দিচ্ছেন? আচ্ছা, আর 48 47 পাচ্ছেন এমন কেউ কি আছেন? আমি কিন্তু আজকে 47 নিয়ে কথা বলবো না, কারণ 47 এর সময় শেষ দিকে। 47 নিয়ে যারা সিরিয়াস তারা কিন্তু মোটামুটি একটা পর্যায়ে পৌঁছে গেছে। আমাদের আজকের আলোচনার টার্গেট থাকবে 48 কে কেন্দ্র করে, এবং ঘোষণাই ছিল 48 বিসিএসটার ইলেবোরেট একটা আলোচনা দেওয়া। আমি বিষয়ভিত্তিক কথা বলবো, তাতে পরে যারা শুনছেন পরিশ্রমটা যারা করছেন, শোনাটাও তো একটা পরিশ্রম, সময় দিচ্ছেন, সময়টা যেন আপনার কাজে লাগে। ঠিক আছে, এখন আসেন 48। তো এখন আমাদের আগে পরিবর্তন দেখেন, পরিবর্তন নিয়ে অনেক ধরনের আলোচনা, উদ্বিগ্ন হওয়ার বিষয় আছে। এখানে দুইটা বিষয়। তো আমাদের যে প্রথমত আমরা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি। তো বিসিএস হচ্ছে মূলত একটা জব। এই জবগুলো আমরা সাধারণত পিএসসির একটা পরীক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা এই জবগুলো পাই। এই জবগুলোর মাধ্যমে আমরা বিসিএস ক্যাডার কর্মকর্তা হই। যাদের নাম্বার যথাযথ হবে না তারা নন ক্যাডার কর্মকর্তা হয়। তাহলে আমরা বিসিএস পরীক্ষাটা দিব। এই বিসিএস পরীক্ষার 3টি ধাপ, ভালোভাবে শুনবেন। আমি যেগুলো সবাই জানে এমন কমন কথাই সময় নষ্ট করবো না, সুতরাং জাস্ট মনোযোগ রাখতে হবে। তারপরে এখান থেকে আসবে আমাদের রিটেন এবং এরপরে আসবে আমাদের ভাইভা। এই 3টি ধাপ। প্রথমে আসি পরিবর্তনগুলো কি হচ্ছে। পরিবর্তনের মধ্যে উল্লেখযোগ্য একটা জায়গা হচ্ছে এখানে এই যে ভাইভা পরীক্ষা। এখানে আমি ভাইভা পরীক্ষায় বর্তমান এবং আগামী বা নতুন খেয়াল করবেন। তাহলে বর্তমানে প্রিলির কি অবস্থা, রিটেনের কি অবস্থা, ভাইভার কি অবস্থা, আগামীতে কি আসতে যাচ্ছে, অবশ্যই এই জিনিসগুলো জানা দরকার। একজন যদি সিরিয়াস অ্যাকচুয়ালি যদি আপনি প্রার্থী হন তাহলে আপনার এই ব্যাপারগুলো নিয়ে ক্লিয়ার ধারণা রাখা দরকার। মাইক্রোফোন অফ করে ফেলেন। আচ্ছা, তাহলে বর্তমানে এদিক থেকে আসি। ধরেন বর্তমানে বিসিএস ভাইভা পরীক্ষার নাম্বার হচ্ছে 200 এবং আগামীর যে বিসিএস ওখানে ভাইভা পরীক্ষার নাম্বার হয়ে যাবে কত? 100। এবং এই 100 হবে, এই ব্যাপারটা জাস্ট 200 থেকে 100 হচ্ছে আর কি, এই টাইপের সিম্পল বিষয় না, এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এবং একজন প্রার্থী হিসেবে ভবিষ্যতের প্রার্থীদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া। দেখেন, একটা মানুষ যদি 110 পায় আর একটা মানুষ যদি 190 পায়, তাহলে এই দুইজনের পার্থক্য দাঁড়ায় 80 নাম্বার। এখন একটা মানুষ 80 নাম্বার, যারা বিসিএস পরীক্ষাতে এরা হচ্ছে 4 লাখ, আগে তো 4 লাখ ছিল, 4 লাখ পরীক্ষাতে ভবিষ্যতে এরকম প্রার্থী কিন্তু বেড়ে যাবে যদি এই ধরনের স্বচ্ছতাগুলো চলে আসে। তাহলে 4 লাখ মানুষের মাঝখান থেকে প্রথম 20,000 মানুষের মধ্যে সে এসেছে। এই 20,000 মানুষের মধ্যে হতে সে আবার রিটেন পরীক্ষা দিয়ে আবার প্রথম 10,000-এর মধ্যে ঢুকছে। তাহলে এত কম্পিটিশন, এত পরিশ্রম, 2 বছর 3 বছর পরিশ্রমের পরে একটা মানুষকে যদি ভাইভা পরীক্ষায় এই ধরনের ডিসক্রিমিনেশন করা হয়, তাহলে এই মানুষটা উঠে দাঁড়ানোর কোনো সুযোগ কি আছে? নাই। তাহলে কিন্তু যখন, এবং এখানে একটা সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলোর মধ্যে একটা জায়গা স্পেসিফিক করা হয়েছে, এটা কিন্তু এগুলো জানা দরকার। একেবারে আসছেন একেবারে কড়াই গন্ডায় আপনার উসুল করে দেবে ইনশাল্লাহ তথ্য দিয়ে। দেখেন, বর্তমান সময়ে বিসিএস পরীক্ষার পাস মার্ক কিন্তু 50 পাস মার্ক। তো বিসিএস পরীক্ষা বলতে কোনটা? রিটেন পরীক্ষা, ভাইভা পরীক্ষা। প্রিলি কিন্তু পরীক্ষা না। প্রিলিতে কততে পাস এমন কোনো সীমা নেই। ধরেন একটা প্রশ্ন আসলো, যে প্রশ্নটাতে মনে করেন প্রিলিমিনারির 200 নাম্বার হচ্ছে টোটাল নাম্বার। প্রশ্ন এত কঠিন এত কঠিন এত কঠিন আসছে, হাইয়েস্ট মার্কস পাইছে 80 200 এর মধ্যে। তাহলে এখন দেখা যাচ্ছে 80 থেকে 65 এর মধ্যে স্টুডেন্টরা এখানে মনে করেন 20,000 প্রার্থী এসে গেছে।
তাহলে আপনি 65 পেয়ে 200 নম্বরের মধ্যে 65 পেয়েও উঠলে নিতে পারছি, বুঝতে পারছি। আবার প্রশ্নটা এত সহজ আসছে, এখানে একজন পেয়েছে 163, এভাবে আস্তে আস্তে 163 থেকে 130-এর মধ্যে 20,000 মানুষ হয়ে গেছে। তাহলে আপনাকে পাস করার জন্য মিনিমাম কত লাগবে? 130। এই জন্য প্রিলিখি পাসের জন্য কোনো নির্দিষ্ট সীমারেখা আছে? নেই, বুঝতে পারছি। তাহলে যদি প্রশ্ন করেন স্যার তাহলে একটা টার্গেট দেন আমাকে, আমি এখন থেকে 48 টার্গেট করে প্রিলির জন্য আগাচ্ছি, আমাকে একটা জেনারেল একটা টার্গেট দেন, স্বাভাবিকভাবে জেনারেলি কত মার্ক পেলে আমি পাস করতে পারবো নিশ্চিতভাবে? এটা হচ্ছে 120। তার মানে হচ্ছে কত পার্সেন্ট নাম্বার দাঁড়ালো? 200 নম্বরের মধ্যে 120 মানে হচ্ছে কত পার্সেন্ট বলেন? 60%। 60%। আচ্ছা, তাহলে একটা কথা গেল। তাহলে কি কথাটা বলছিলাম, বিসিএস এ বর্তমানে পাস মার্ক কত? 50। 50 অনলাইনে যারা শুনছেন। কিন্তু আপনারা যারা 48 দিবেন, আপনাদের পাস মার্ক কিন্তু আর 50% থাকবে না। 50%-এর জায়গাটা কিরকম দেখে? তাহলে প্রিলির ব্যাপারটা তো আমি বুঝালাম, প্রিলিতে কোনো পাস মার্কের হিসাব নাই, কিন্তু পাস মার্কের হিসাব কোন কোন জায়গায়? রিটেন এবং ভাইভাতে। এখন ভাইভার জায়গা হচ্ছে, মনে করেন আপনাদের ভাইভার টোটাল মার্কস হবে কত? 100। তাহলে 100 মার্কস হলে তাহলে এখানে যদি আপনি 50 পান, তার মানে আপনি ভাইভা পাস করছেন, ভাইভা পাস করছেন। এখন ভাইভা যদি পাস করেন তাহলে আপনার জন্য একটা চাকরি নিশ্চিত, কারণ বর্তমানে যারা যারা ভাইভা পাস করবে সবার জন্য চাকরি আছে। এটা অলরেডি গ্যাজেট হয়ে গেছে, কিন্তু সংস্কার, এই যে গত সপ্তাহের ঘটনা বলছি, অনেক আগের ঘটনা না, বুঝতে পারছি। তথ্যগুলো জেনে রাখেন, ও নিজেকে মোটিভেট করার জন্যই এই তথ্যগুলো ইম্পর্টেন্ট। তাহলে কত পার্সেন্ট নাম্বার লাগে? 50%। তাহলে ভাইভাতে পাস করার জন্য আমার কত লাগবে? 50। কিন্তু একটা চ্যালেঞ্জ আসছে সামনে, সংস্কার কমিশন বলছে 50%-এ পাস দেওয়া যাবে না, পাসের মার্কস হবে 60। বুঝতে পেরেছেন? তাহলে ভাইভাতে পাস করার জন্য কত নাম্বার লাগবে? 60। এখন আপনার জন্য 100 নাম্বার হওয়াটা কত পজিটিভ? 100 নাম্বারে আপনাকে সাধারণত একজন ভাইবার একটা বোর্ড আপনাকে সহজে ফেল করায় না। তার মানে আপনাকে নাম্বার দিবে পাস করানোর জন্য মিনিমাম 60 মার্কস দিল। এখন আরেকজন হচ্ছে খুব ভালো পাইলো, ভালো ভালো করলো, তাহলে দেখা যাবে তাকে মনে করেন 85 দিল। তাহলে যে ভালো করছে এবং যে খুব দুর্বল, দুজনের মাঝখানে পার্থক্য মাত্র কত নাম্বার? 15 নাম্বার। বলেন না কত নাম্বার? 15 নাম্বার বা 25 নাম্বার। এই 25 নাম্বারের পার্থক্য, এর আগে দেখেছিলাম 80 নাম্বারের পার্থক্য। এক কথা, এক কথা না। তার মানে আমাদের জন্য এটা অনেক বেশি কি পজিটিভ। একটা গেল। এবার আসেন রিটেন পরীক্ষা। রিটেন পরীক্ষায় টোটাল নাম্বার কত? 900। বর্তমান সিলেবাসে টোটাল নাম্বার হচ্ছে কত? 900। এই 900 নাম্বারে যদি কেউ 450 পায় তাহলে সে পাস, কারণ সে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে? 50%। একটু রেসপন্স করেন, কত পার্সেন্ট পেয়েছে? 50%। অনলাইনের ওদের থেকে রেসপন্স নিলে সময় নষ্ট হবে, আপনারা কম মানুষ, আপনারাই রেসপন্স করেন, তারপর আমার কথা এগিয়ে যাবে বেশি দ্রুত। তাহলে 900 নাম্বারের মধ্যে 50% নাম্বারের কত? 450। কিন্তু বর্তমানে এটা করা দেওয়া হচ্ছে 60%, বুঝতে পারছি। তার মানে আমাদের সামনে একটা চ্যালেঞ্জ চলে আসতেছে, এবং এই 900 নাম্বারের মধ্যে 450 পাওয়ার যে হিসাব, এই হিসাবে একটা সুবিধা আছে। ধরেন এখানে মানবন্টনটা একটু দেখেন, এখানে ধরুন বাংলায় হচ্ছে 200 নাম্বার যদি আপনি জেনারেল ক্যাডারে পরীক্ষা দেন, 900 নাম্বার হিসাবে। তারপরে এখানে ইংলিশে এখানে নাম্বার হচ্ছে কত? 200। এখানে মনে করেন বাংলাদেশ অ্যাফেয়ার্স, এখানে নাম্বার হচ্ছে কত? 200। এখানে মনে করেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, নাম্বার হচ্ছে 100। এখানে মনে করেন সায়েন্স এবং আইসিটি, নাম্বার হচ্ছে 100। এখানে ম্যাথের নাম্বার হচ্ছে 50। এখানে মেন্টাল এবিলিটির নাম্বার হচ্ছে 50। বর্তমান সময়ে রিটেন পরীক্ষায় একটা স্টুডেন্ট পাস করার জন্য তার কিন্তু প্রতিটা সাবজেক্টে আলাদা করে 50% নাম্বার পাওয়ার কোনো বাধ্যবাধকতা নেই। 30%-এ পাশের একটা ব্যাপার আছে না, পরীক্ষায় 33 পাইলে পাস, আমরা সারা জীবন জেনে আসছি। এখানে 33-এর কোনো হিসাব নেই, এখানে হচ্ছে 50% নাম্বার লাগবে। এখন 50% নাম্বার হচ্ছে, তাহলে বাংলায় পাস করতে 200-এর মধ্যে আমাদের কত লাগবে? 100। এখন মনে করেন বাংলার মধ্যে আপনি টোটাল 200 নাম্বারের মধ্যে, যদিও বাংলার দুইটা আলাদা করে পরীক্ষা হয়, পার্ট 1 পার্ট 2, দুই পত্র আলাদা পরীক্ষা কিন্তু, হ্যাঁ। ধরেন ইংলিশ একসাথে পরীক্ষা হয়, 4 ঘন্টায় একসাথে 200 নাম্বারের পরীক্ষা। এখন এই 200 নাম্বারের 50% নাম্বার হচ্ছে কত? 100। কিন্তু আপনি এই 200 নাম্বারের, আপনি এখানে নাম্বার পেয়েছেন 60, নাম্বার পেয়েছেন কত? 60। 60 নাম্বার পাইলে তার মানে আপনি 200 নাম্বারের মধ্যে 60 মার্কস মানে কি পাস নাকি ফেল? ফেল বলেন না, পাস নাকি ফেল? কিন্তু বিসিএস এ ফেল ধরা হয় না।
তার মানে নির্দিষ্ট কোনো সাবজেক্টে ফেল হলেও আপনি ফেল না, 900 নম্বরের মধ্যে টোটাল মিলে যদি আপনি 450 পান আপনি পাস। একটা তথ্য পেলেন, ক্লিয়ার তো নাকি কোনো সন্দেহ আছে কোনো জায়গায়? হ্যাঁ না, আগে এখনো আছে এরকম, আগে এরকমই আছে। অনলাইনেও প্রশ্ন করবেন, এই সমস্ত খুঁটিনাটি বিষয় জানি না, এই জন্য আমরা আমাদের প্রিপারেশন প্রস্তুতি বা ভয় পাওয়ার জায়গাগুলো বেশি কাজ করে, কিন্তু এখানে ভয়ের জায়গা নেই। টোটাল মিলে কত নাম্বার পেলে পাস? 450। এখন কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, 33-এ পাস নাই, কিন্তু যদি কোনো সাবজেক্টে 30%-এর কম নাম্বার পান, ধরেন আপনার ম্যাথের মধ্যে টোটাল নাম্বার হচ্ছে কত? 50। ম্যাথমেটিক্সের টোটাল নাম্বার হচ্ছে 50। এখন যদি আপনি এখানে 17 পান, তাহলে টোটাল 17 নাম্বারটাই যোগ হবে, কারণ আপনি 30%-এর অ্যাবাভ নাম্বার পেয়েছেন, 317 51 হয়। কিন্তু যদি আপনার নাম্বার ম্যাথমেটিক্সের মধ্যে 16 নাম্বার হয় বা 15 নাম্বার হয়, তাহলে এখান থেকে আপনি পাবেন 0, কোনো নাম্বার যোগ হবে না। তার মানে বিশেষ পরীক্ষায় যেমন সহজ আছে তেমন কঠিনও আছে, বুঝতে পারছি কিনা? তার মানে পাস ফেলের ক্ষেত্রে পাস ফেল এরকম বিষয়ভিত্তিক না থাকলেও এক প্রকার বিষয়ভিত্তিক ফেল আছে। 30%-এর কম নাম্বার হলে তো যোগই হচ্ছে না, তাহলে ফেল তো। কিন্তু তবু কোনো কারণে কোনো একটা সাবজেক্টে একটা মানুষ দুর্বল থাকতে পারে, কোনো একটা সাবজেক্টে কম নাম্বার পেয়েছে প্রায় 30% কাছাকাছি, অথবা 0। ধরেন ম্যাথে আপনি 15 পেয়েছেন, মানে 0 পেয়েছেন। এখন টোটাল মিলে কিন্তু আপনি ঠিক ওই 450 পেয়ে গেছেন, মনে করেন আপনি 460 নাম্বার পেয়ে গেছেন, কিন্তু আপনি পাস। ওই একটা সাবজেক্টে যে ফেল, ওটার জন্য আপনাকে ফেল ধরা হবে না, না ওটা তো কাউন্ট হবে না, ওটা তো 0, কারণ ওটা 30%-এর কম পেয়েছেন। বুঝতে পারছি? এই ব্যাপারগুলো জানলেন। তাহলে আগে এখন আসেন, তাহলে প্রথম তথ্য ছিল কি? বর্তমান এবং নতুন। বর্তমানে হচ্ছে 200 নম্বর হচ্ছে ভাইভা, নতুনের মধ্যে হচ্ছে 100। হ্যাঁ, এটা 48 তো মাস্ট হবে, এটা কোনো সন্দেহ নেই। না, 47-এও হবে ভাইভা। ভাইভা 100 নাম্বার হবে, কিন্তু বর্তমানে ইভেন 46-এও হবে যাদের রিটার্ন সামনে হবে। কিন্তু তারা 44th BCS এর যারা ভাইভা দিচ্ছে এখন, এদের কিন্তু 200 নম্বরের হচ্ছে, কারণ এখানে রিটেন পরীক্ষাগুলো আগের সরকারের আমলে হওয়ার পেছনে এখানে একটা নির্দিষ্ট কারণ দেখিয়ে এটাকে 200 নম্বর করে নেওয়া হচ্ছে, অতটুকু জানা গেছে। বুঝতে পারছি? কিন্তু সামনে 45 আছে, দেখা যাবে ওদের 100 নম্বরেই হচ্ছে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এবার বলেন, কথাকে যেন এলোমেলো না হয়, কথা গুছিয়ে কিছু তথ্য পান। ধাপে ধাপে বর্তমানে এখানে আছে কত? 200। এই 200 কত হয়ে যাচ্ছে? 100। এখন এখানে 5 নাম্বার কত? এখানে এখানে 5 নাম্বার কত হবে? 60। কিন্তু বর্তমানে 5 নাম্বার কত ছিল? 50%। এখানে 5 নাম্বার কত পার্সেন্ট? 60%। এটা যেহেতু 100, এখানে নাম্বারও 100। 100 এর মধ্যে 60% তো 60, এভাবে মিলে গেল আর কি। কিন্তু এখানে 5 নাম্বার 50 ছিল, এখানে 5 নাম্বার কত? 60। যদিও 100 নাম্বার হবে ব্যাপারটা গেজেট হয়ে গেছে, 100 নাম্বার হবেই, কিন্তু 5 মার্ক 60 করার ব্যাপারটা এখনো পিএসসি অ্যাপ্রুভ করে নাই, সংস্কার কমিশন প্রস্তাব দিয়েছে মাত্র। বুঝে গেছে? আচ্ছা, এবার আসেন রিটেনে কি পরিবর্তনগুলো আসছে রিটেন নিয়ে বলে, তারপরে প্রিলিতে আসবো। প্রিলিতে কি রিটেনে বর্তমানে কি অবস্থা আছে তা নিয়ে কিছু কথা হলো। রিটেনে বর্তমানে নাম্বার কত? 900, কিন্তু সামনে নাম্বার হবে কত? 1200। এখানে কমছে, এখানে বাড়ছে। এখানে 1200 না, এখানে 2000 হলেও আমাদের কিছু আসে যায় না। বুঝতে পারছি? 900। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে, 5 মার্কের ক্ষেত্রে এখানে যেমন 50%, এখানে 60 হয়েছে, এখানেও 50% 60 হবে। আর এখানে যে 50%-এর হিসাব, এই হিসাবটা তো আমি ক্লিয়ার করলাম। টোটাল মিলে 50% পাইলে পাস, কোনো একটা সাবজেক্টে 30%-এর কম পাইলে ফেল, ওই সাবজেক্ট থেকে 0 ধরা হবে। কিন্তু কোনো একটা সাবজেক্টে 0 পেয়েও যদি আপনি টোটাল মিলে 50% বা 60% নাম্বার পান, আপনি কিন্তু পাস। বুঝতে পারছি? আর বিসিএস এ বর্তমান যে সিলেবাস, বর্তমান সিলেবাসের মধ্যে মান বন্টনটা আমরা দেখলাম, এবং এখানে টোটাল কত নাম্বার দাঁড়ায় দেখেন, 600, 7, 8, 900। বুঝে গেছে? এই যে মান বন্টন, এটা হচ্ছে মূলত যারা সাধারণ ক্যাডারের জন্য দিবে। সাধারণ নিয়োগ পরীক্ষা, সাধারণ ক্যাডারের জন্য যারা পরীক্ষা দিবে তাদের জন্য। সাধারণ বলতে কি? ম্যাজিস্ট্রেট হবেন, পুলিশের এসপি হবেন, ট্যাক্সের কমিশনার হবেন। হ্যাঁ, এই ধরনের যেগুলো জেনারেল ক্যাডার আছে, যেখানে কোন ব্যাকগ্রাউন্ড থেকে কে আসবে তার কোনো সীমাবাধা নেই। পৃথিবীর যে কোনো সাবজেক্ট থেকে পড়ে এসে আপনি এখানে পরীক্ষা দিতে পারবেন, এই জন্য এটার নাম সাধারণ। কমন ফর অল, এটা জেনারেল ক্যাডার। কিন্তু যদি আপনি কোন টেকনিক্যাল ক্যাডারে যেতে চান,
তাহলে ক্যাডার দুই ধরনের, প্রফেশনাল অ্যান্ড জেনারেল অথবা টেকনিক্যাল অ্যান্ড জেনারেল। ধরেন আপনি ডাক্তারি পাস করছেন, আপনি কিন্তু এই চাইলে ইংলিশের লেকচারার হতে পারবেন না। আবার আপনি পড়াশোনা করাচ্ছেন ইকোনমিক্স থেকে, আমি চাইলে ইঞ্জিনিয়ারিং ক্যাডার হওয়ার সুযোগ তো নাই। এই জন্য নিজের অধীত বিষয়ে যে ক্যাডারগুলো আছে ওগুলাকে বলা হয় টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার, আর যেটা সবাই আসতে পারে ওটা হচ্ছে সাধারণ ক্যাডার। বুঝতে পারছি? সাধারণ ক্যাডারে আসতে গেলে এই মানবন্টন। এখন আপনি চাচ্ছেন আমি সাধারণ ক্যাডারে যাব না, আমি ইঞ্জিনিয়ার মানুষ, আমি আমার ইঞ্জিনিয়ারিং যে রুটস অ্যান্ড হাইভের যে ক্যাডার আছে আমি ওটাতেই যাব। আমি ডাক্তার মানুষ, আমি ম্যাজিস্ট্রেট ট্যাক্সের ওদিকে যাবো না, আমি ডাক্তারিই করবো, ওইদিকে যাবো। তাহলে আপনার মানবন্টনটা কি একই থাকবে? একটু পার্থক্য আছে। তখন নিজ বিষয়, আপনার যে বিষয় আছে নিজ বিষয়ে 200 নম্বরের পরীক্ষা দিতে হয়। নিজ বিষয়ে কত নম্বর? 200 নম্বর। এই 200 নম্বর, এই 200 নম্বরে যদি পরীক্ষা দিতে হয় তাহলে এই 200 নম্বর মিলে কি আমাদের 1100 নম্বর হবে? না, না, তাও 900 নম্বর। তাহলে বাকি 200 নম্বর, কোন 200 নম্বর বাদ যাবে? এখানে 200 নম্বর না, এখানে কিন্তু বাংলার দুইটা পার্ট, পার্ট 1, পার্ট 2, এখান থেকে একটা পার্ট বাদ যাবে। আর যারা এভাবে পরীক্ষা দিবে বিজ্ঞান অংশটা বাদ যাবে, বিজ্ঞান সাবজেক্টটা বাদ যাবে। এখন এই 200 নম্বর আর এই 700 নম্বর মিলে আপনার 900 নম্বর হয়ে গেল। আপনি চাচ্ছেন আপনি ইকোনমিক্স থেকে পাস করেছেন, ইকোনমিক্সের শিক্ষা ক্যাডারে যাবেন, অন্য কোনো দিকে যাবেন না। তাহলে আপনি এখানে 100 নম্বর দিবেন, এই সাবজেক্ট বাদ দিয়ে এখানে 200 নম্বর পরীক্ষা দিবেন, তাও আপনার পরীক্ষা হচ্ছে কয় নম্বর? 900 নম্বর। তাহলে বিসিএস রিটেন পরীক্ষা আসলে কয় নম্বর? 900 নম্বর। তাহলে একটা হচ্ছে সাধারণ, সকলে পরীক্ষা দিবে, আরেকটা হচ্ছে নিজ বিষয় প্রফেশনাল, দুইটা। আরেকটা আছে ওটা হচ্ছে আপনি পছন্দ, আপনি চয়েস করার সময় পরীক্ষা দিবেন। আমি সবগুলোই পছন্দের মধ্যে দিব, যেটা পাই। আমি সাধারণ পাইলে সাধারণে যাব, আবার যদি সাধারণ না পাই, প্রফেশনাল পাই, তাহলে ওইদিকেও যাব। তখন আপনি পূরণ করবেন বোথ ক্যাডার, বোথ বোথ প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল। এখন প্রথমে এই বিষয়গুলো পছন্দের মধ্যে দিবেন, তাহলে আপনার পরীক্ষা দিতে হবে। তখন আপনার পরীক্ষা দিতে হবে 1100 নম্বর। কারণ আপনি তো যখন সাধারণ ক্যাডার এবং প্রফেশনাল ক্যাডার একসাথে পছন্দ দিবেন, তখন কিন্তু আপনি এই যে প্রশাসন ক্যাডার, পুলিশ ক্যাডার, এই ক্যাডারগুলোকে আপনার নিজের শিক্ষা ক্যাডার বা ডাক্তারি ক্যাডারের উপরেই তো দিবেন, নিচে তো দিবেন না। যেহেতু উপরে দিবেন, তাহলে প্রথমে আপনাকে এই 900 নম্বর পূরণ করতে হবে। এখন আপনি রিটেন পরীক্ষা দেওয়ার পরে প্রথমে এই 900 নম্বরের ভেতরে আপনার নাম্বার যদি কুলায়, তাহলে আপনি এখানে একটা চাকরি পেয়ে যাবেন। এখন দেখা যাচ্ছে এই 900 নম্বরের হিসাবে এখানে পোস্ট আছে মনে করেন 2000, এই 2000-এর মধ্যে আপনার 900 নম্বরের নাম্বারে আসে নাই। এবার দেখবে ওই এই 100 নম্বর এবং এই বিজ্ঞান বাদ দিয়ে এখান থেকে 700 নম্বর আপনার নিজ বিষয়ের 200 নম্বর যোগ করে 900 নম্বরের মধ্যে আপনার নিজের বিষয়ের মধ্যে একটা কম্পিটিশন হবে না? ইকোনমিক্সের আরো কয়েক হাজার মানুষ পরীক্ষা দিয়েছে, ওখান থেকে পোস্ট আছে 100 জন, ওই 100 জনের মধ্যে আপনি আছেন কিনা। তার মানে বিসিএস পরীক্ষার নাম্বারের হিসাব ঘুরে ফিরে 900 নাম্বার। বুঝতে পারছি? আপনি পরীক্ষা দিচ্ছেন 1100, কিন্তু 1100 হচ্ছে দুইটি অপশন রেখেছেন বলে, কিন্তু হিসাব হচ্ছে কি 100 নাম্বারের 900। আশা করি বুঝতে পারছি। এবং এখানে যে বিষয়, এখানে জি 1200টা এখনো আসি নাই, নতুনটাতে এখনো আমি আসি নাই, আমি আগে পুরানটা বুঝালাম। এখন অনলাইনে এতক্ষণ যে কথাগুলো বললাম, এই কথাগুলোর মধ্যে কি ক্লিয়ার আছে? সবাই সবাই বুঝতেছেন কথাগুলো? কারো একজন প্রশ্ন করেন, একটু প্রশ্ন করেন। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ। তার মানে এখন আমরা এর মধ্যে বেসিক কিছু তথ্য দিলাম, যে তথ্যগুলোর মধ্যে আপনার অনেক জায়গায় কনফিউশন ছিল, এখন এগুলো দূর হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন আমরা প্রিলি, রিটেন, ভাইভা, রিটেন পরীক্ষায় বর্তমানে 900 নম্বর আছে, সামনে 1200 নম্বরের একটা প্রস্তাবনা দেওয়া হয়েছে। এই 900 নম্বরটা কিভাবে বর্তমানে কিভাবে বন্টন করা হয়, আপনাকে কিভাবে পরীক্ষাগুলো দিতে হয়, এই নিয়ে আমরা দেখলাম। এবং এখানে মূলত 900 নম্বরের ওই হিসাব। এখন নতুন যে প্রস্তাবনাটা দেওয়া হয়েছে 1200 নম্বর, বাকি 300 নম্বর কি ব্যাপারটা না, এখন এই জিনিসটা তো আমরা দেখলাম। আমি আবারও একটা রিভিউ দিচ্ছি, কারণ আমি এগুলো মুছে আমার নতুনটা লিখতে হবে। দেখেন এখানে বাংলা 200, ইংলিশ 200, বাংলাদেশ 200, মনে থাকবে, এগুলো মনে থাকার মতো সহজ বিষয়। আন্তর্জাতিক 100, কিন্তু বিজ্ঞানও 100। বিজ্ঞানের মধ্যে কিন্তু আইসিটি আছে। বিজ্ঞানের 3টে পার্ট, একটা হচ্ছে জেনারেল সায়েন্স, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অর্থাৎ কমার্সের স্টুডেন্টরা যে সায়েন্সটা পড়ে ওরকম মিক্সড একটা সায়েন্স 9-10-এ। আরেকটা হচ্ছে আইসিটি পার্ট, আরও একটা পার্ট আছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, একটা পার্ট আছে। 3টে পার্ট মিলে হচ্ছে কয় নাম্বার? 100 নাম্বার রিটেনে। প্রিলিতে আবার অত কঠিন কিছু নেই, প্রিলিতে আইসিটি পড়েরও
সাধারণ বিজ্ঞান 15, 30 নম্বর ওভার ভাগ করা আছে। ম্যাথ 50 মার্কস আর মেন্টাল এবিলিটি 50 মার্কস। হ্যাঁ, এখন আসেন, যেটা নতুন প্রস্তাবনা দেওয়া হয়েছে, সময় সময় যাবে না, আমি জাস্ট 2 মিনিটেই বলে দিচ্ছি, সহজ। নতুন প্রস্তাবনাটা এরকম দেখেন, এখানে বলা হচ্ছে বাংলা। এখানে বাংলাতে বলা হচ্ছে 100 নাম্বার। তারপরে এখানে আপনাকে বলা হচ্ছে ইংলিশ 200 নাম্বার। ঠিক আছে, এখানে বলা হয়েছে বাংলাদেশ 100 নাম্বার, আন্তর্জাতিক 100 নাম্বার এবং বিজ্ঞান 100 নাম্বার। তাহলে এখানে টোটাল হচ্ছে 600 নাম্বার। বুঝতে পারছি? বলা হয়েছে এই 600 নাম্বার হচ্ছে, এই 600 হচ্ছে কমন, কমন ফর অল, এখানে কিন্তু ম্যাথ রাখা হয়নি। এবার বাকি 600 নাম্বার হচ্ছে, বাকি 600 হচ্ছে অনার্সের যে বিষয়গুলো, অনার্সের যে বিষয়গুলো ওখান থেকে আপনি নির্বাচন করবেন। আপনি বিবিএ পড়ছেন, বিবিএ এর সাবজেক্ট নিতে পারবেন, সায়েন্স পড়ছেন, সায়েন্সের সাবজেক্ট নিতে পারবেন, আর্টস পড়ছেন, আর্টসের সাবজেক্ট নিতে পারবেন, ল পড়ছেন, ল সাবজেক্ট নিতে পারবেন। এভাবে 600 নাম্বার। আমি বুঝতে পারছি, এটা প্রস্তাবনা আসছে। এখন এই যে বাংলায় 100 নাম্বার, যেটা এখানে কিছু অ্যালার্মিং বিষয় আছে। 100 নাম্বারের মধ্যে আপনাকে কি দেওয়া হয়েছে জানেন? বাংলা 100 নাম্বারে এখানে একটা রচনা আসবে 100 নাম্বারের। সাহিত্য ব্যাকরণের বিষয়গুলো দেখানো হয়নি। এখন সাহিত্য ব্যাকরণগুলো কি আসবে না? সাহিত্য ব্যাকরণগুলো যারা বাংলা এখানে আর্টস ফ্যাকাল্টির সাবজেক্ট থেকে সাবজেক্ট হিসাবে নিবে, ওখানে নিতে পারবে। বুঝতে পারছি? ইংরেজিতে এখানে 2টি পার্ট রাখা হয়েছে। একটা পার্ট হচ্ছে 100 মার্কসের একটা রচনা, বাকি 100 মার্কসের সামারি লিখা, কম্পোজিশন, অন্যান্য বা কম্প্রিহেনশন, এই জিনিসগুলো আসবে ইংরেজি। বাংলাদেশ বিষয়গুলি ঠিক যেভাবে আছে ওভাবেই আছে, কিন্তু বাংলাদেশ বিষয়গুলি বর্তমানে 200 নম্বর, কিন্তু এখানে দেখানো হয়েছে কত নাম্বার? 100 নম্বর। আন্তর্জাতিক বিষয়গুলি ওভাবেই আছে। বিজ্ঞানের মধ্যে একটা চেঞ্জ আনা হয়েছে। বিজ্ঞানের মধ্যে পরিবেশ হাইলাইট করা হয়েছে, জিওগ্রাফি ঢুকানো হয়েছে। বর্তমানে কিন্তু জিওগ্রাফি নেই, এই জন্যই আগের বিজ্ঞানে কি আছে আমি আপনাকে ক্লিয়ার করেছিলাম, বলেছিলাম 3টি পার্ট আছে: সাধারণ বিজ্ঞান, আইসিটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, 3টি পার্ট মিলে বর্তমান বিজ্ঞান। সামনের বিজ্ঞানে আরও জিনিস যোগ হচ্ছে, ওখানে জিওগ্রাফির পার্টটা আসছে। জিওগ্রাফি মানে কিন্তু মৌলিক ভূগোলের বিষয়গুলো, জিওগ্রাফি মানে শুধু দেশ পরিচিতি বা প্রাইমারি বিষয়গুলো না। কথা বলছেন কিনা? যেমন আপনি গতি, বার্ষিক গতির যে হিসাব, এটা তো বেসিক জিওগ্রাফি। মনে করেন স্থানীয় সময় আবিষ্কারের বা গ্রিনিচ মান মন্দিরের যে বিষয়গুলো, এগুলো কিন্তু মৌলিক ভূগোলের বিষয়। ওগুলো জিনিসগুলো এখানে ইন্টিগ্রেট করা হচ্ছে। এখন বাকি 600 নম্বর আসলে কিভাবে 600 নম্বর হবে, এটার জন্য কিন্তু সংস্কার প্রস্তাবনা ক্লিয়ারলি দেওয়া হয়নি। বুঝতে পারছি? জাস্ট বলা হয়েছে, এখানে জাস্ট মেনশন করা হয়েছে কি জানেন? আর্টস ফ্যাকাল্টি, বিবিএ ফ্যাকাল্টি, সমাজবিজ্ঞান ফ্যাকাল্টি, আইন ফ্যাকাল্টি, সায়েন্স ফ্যাকাল্টি এবং ফ্যাকাল্টি ভিত্তিক 600 নম্বরের একটা পরামর্শ দেওয়া হয়েছে মাত্র। কিন্তু ক্লারিফাই করা হয় নাই ওই 600 নম্বরটা কিভাবে আসবে। এবং ওখানে একটা বিষয় মেনশন করা আছে, একটা সাইড থেকে 200 নম্বরের বেশি নেওয়া যাবে না, এরকম কিছু বিষয় আসছে। তার মানে এখানে একটা বিষয় আমরা নিশ্চিত হতে পারি, আপনি যদি জেনারেল ক্যাডারের জন্য পরীক্ষা দেন, তখন কিন্তু আপনি মনে করেন পড়াশোনা করছেন বিবিএ থেকে, ফিনান্স থেকে পড়ছেন, অ্যাকাউন্টিং থেকে পড়ছেন। অ্যাকাউন্টিং থেকে পড়াশোনা করা সারা 5 বছর যে বিবিএ এমবিএ করার জন্য সময়টা এফোর্টটা দিয়েছেন, এই পড়াগুলো কিন্তু আপনার চাকরি জীবনে, চাকরির নিয়োগ পরীক্ষায় এক শব্দও কাজে আসে না বর্তমান যে পদ্ধতি। কিন্তু ভবিষ্যতে যে পদ্ধতির কথা প্রস্তাব করা হয়েছে, আপনি চাইলে আপনার একাডেমিক পড়াশোনা যেগুলো করেছেন এগুলো দিয়ে ভালো একটা নাম্বার তুলে ওখানে কুপাতে পারবেন। এটা কিন্তু পজিটিভ। আমি বুঝতে পারছি? নিজের বিষয় থেকে ওটা হয়তো এমন হতে পারে ওটা 300 নাম্বার অথবা 400 নাম্বার। 400 নাম্বারের নিজের অনার্সের বিষয় থেকে পড়াশোনা পরীক্ষা হবে, আর 200 নাম্বার অপশনাল থাকবে। যেমন ধরুন জেনারেল সাবজেক্টের মধ্যে অপশনাল থাকবে, ম্যাথ নিতে পারেন অথবা চাইলে এক্সট্রা হিসেবে বাংলা নিতে পারেন, এই টাইপের বিষয়গুলো থাকবে। আমি বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখন আমরা এই রিটেন পরীক্ষার পরিবর্তনটা কি বুঝে গেল? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ভাইবার পরিবর্তন, আমরা এখন দেখলাম এই রিটেনের পরিবর্তন। এখন রিটেনের পরিবর্তন নিয়ে যে কথাগুলো বললাম, কারো কোনো প্রশ্ন আছে এখানে? জমি প্রশ্ন করে? না, 1200 নাম্বার। অর্থাৎ যারা জেনারেল, এখানে যে প্রস্তাবনাটা আসছে ওটা কিন্তু জেনারেল ক্যাডারের জন্য, প্রফেশনালের জন্য না। ঠিক আছে? এখন জেনারেল ক্যাডার যেখানে, ওখানেও 1200 নাম্বারের পরীক্ষা হবে, কিন্তু 600 নাম্বার সবার জন্য সেম থাকবে। বাকি 600 নাম্বার হচ্ছে নিজের ব্যাকগ্রাউন্ডের সাথে রিলেট করে নেওয়া যাবে। এতটুকু ক্লিয়ারেন্স আসছে। এই প্রশ্নটা অনলাইনে ছিল, আপনারটা প্রশ্ন বুঝিনি।
হ্যাঁ, রচনা 100 নম্বর। আজকের সেমিনার তো এই জায়গাটা নিয়ে, রচনা কিভাবে 100 নম্বর হয়। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে রচনা 100 নম্বরের এই ধরনের বিষয় কিন্তু আগেও ছিল। মনে করেন কিছুদিন আগে আমি নিজেও আমার পেজে শেয়ার করেছিলাম পাকিস্তানের সিভিল সার্ভিস নিয়োগের একটা প্রশ্ন। ওখানে দেখা যাচ্ছে পেজে আসছে বাংলাদেশের ছাত্র আন্দোলন নিয়ে। ওখানে আমি দেখতে পেয়েছি 100 নম্বরের একটা রচনা, ইন্ডিয়াতেও আছে বাংলাদেশেও ছিল। একটা একটা রচনা দিবে, ওটা আপনাকে 3 ঘন্টা ধরে লিখতে হবে, একটা খাতা একটা রচনা লিখে দিয়ে আসবে। এখন রচনা, হ্যাঁ 3 ঘন্টা। এখন একটা রচনা, এখন তাহলে পর অনেক লম্বা লিখতে পারবো না, আমি একটু পরে আসবো। প্রিপারেশন স্ট্র্যাটেজি যখন বলবো, পরিবর্তিত পরিস্থিতিতে 48-এর স্টুডেন্টরা কিভাবে আগাবে, আমি যে কথাগুলো বলবো এগুলো নিজের অভিজ্ঞতা এবং টু দ্য পয়েন্ট প্রিপারেশন ভিত্তিক কথাবার্তা বলবো। সুতরাং আপনি জাস্ট ধাপে ধাপে কথাগুলো শুনুন, আর কিছু না। হ্যাঁ, জেনারেলের জন্য। তাহলে বর্তমান এবং এখন প্রিলির ক্ষেত্রে বর্তমান এবং নতুনের মধ্যে পার্থক্যটা দেখেন। প্রিলিতে কোনো পরিবর্তন নিয়ে পরামর্শ দেওয়া হয় নাই, কিন্তু প্রিলি নিয়ে একটা চমৎকার একটা পজিটিভ খবর দেওয়া হয়েছে। ওটা হচ্ছে বর্তমানে প্রিলির সময়টা একটু দেরি হয়, কিন্তু গত কয়েক ব্যাচে যেগুলো লাগছে ওগুলো রিটেন এবং ভাইভা অনুষ্ঠিত হওয়া, রিটেনের ফলাফল দেওয়া, এখানে গিয়ে লেগেছে। প্রিলি কিন্তু সার্কুলেশন এবং প্রিলি প্রতি বছর কিন্তু হয়েছে। নাহলে দেখেন এখানে 41, 43, 44, 45, 46, 47 এতগুলো ব্যাচ সামনে আসতো না। তাহলে প্রতি বছর ডিউ টাইমে কিন্তু প্রিলিটা হয়েছে, পরের দিকে গিয়ে জটগুলো লাগে। তো প্রিলির ক্ষেত্রে যে জিনিসটা নতুন এবং পুরাতন, এখানে বর্তমানে সার্কুলার হয় হচ্ছে নভেম্বরে, কিন্তু নতুনে সার্কুলেশন আসবে জানুয়ারিতে গিয়ে আসবে। আবার এখানে এখানে পরীক্ষাগুলো এখন মনে করেন পরীক্ষা হয় এপ্রিল, মে এবং জুন। যেমন এই বছর জুনে হবে, এই 3 মাসেই পরীক্ষা হয়। কিন্তু সামনে পরীক্ষা হবে মার্চ মাসে, পার্টিকুলার করে দেওয়া আছে। জিনিসটা আমি আরেকটু স্পষ্ট করে বলি, এভাবে বললে আপনার কাছে ক্লিয়ার হবে না। আমি একটু দেখিয়ে দিচ্ছি। মনে করেন আপনার সার্কুলেশন আসবে জানুয়ারিতে, মনে করেন সার্কুলার, হ্যাঁ সার্কুলার আসবে মূলত 5 জানুয়ারি। তারপরে আপনার প্রিলি হবে মার্চে। তারপরে প্রিলির ফলাফল এটা হবে মূলত এপ্রিলে। তারপরে মূলত লিখিত পরীক্ষা হবে জুন। তারপরে মূলত ভাইবা পরীক্ষা হবে ডিসেম্বর। এরপরে মূলত ফলাফল হচ্ছে মার্চ। এবার খেয়াল করেন, এই কলমটা ঠিক না, কলমটা আমি চেঞ্জ করে নিচ্ছি। দেখেন তাহলে আপনার প্রিলি হয়েছে কোন মাসে? মার্চ মাসে। ফলাফল পেয়েছেন কোন মাসে? মার্চ মাসে। তার মানে এটা আমি ক্লিয়ার হয়ে যেতে পারে। তাহলে আপনার প্রিলি হবে 2026 সালের মার্চে, আর রেজাল্ট হবে 2027 সালের মার্চে। এবং ওখানে এরপরে আরও দেওয়া আছে। এরপরে আপনি জয়েন করবেন, আপনি যোগদান করবেন 1 জুলাই। এভাবে ক্লিয়ার করে একটা রুট ম্যাপ দেওয়া হয়েছে, আমি বুঝতে পারছি। 1 জুলাই। তাহলে এই যে একটা হিসাব, এই হিসাবের মধ্যে যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কি জানেন? ওটা হচ্ছে বোর্ড অনেক গরম হয়ে গেছে এখানে। ওটা হচ্ছে দেখেন, আমরা সাধারণত এখন হচ্ছে কি মাস? ফেব্রুয়ারি। তাহলে আমরা বর্তমানে আছি কোন মাসে? মার্চ 2025। আমাদের প্রিলি পরীক্ষা হবে তাও মার্চ 2026। যারা 48 পাচ্ছেন তাদের জন্য এখনো ব্যতিক্রম হবে না, কারণ অলরেডি এটা ব্যাপারটা চলে আসছে। তাহলে কথা আপনি আমাকে প্রশ্ন করে বসতে পারেন। হ্যাঁ, এই প্রশ্নটা মানে আমাকে তো আপনি প্রশ্ন করতে পারেন, এটা কিভাবে গ্যাজারেট হয়ে গেছে কিনা, আদৌ কিভাবে হচ্ছে কিনা। এটা গ্যাজেটেড হয় নাই, কিন্তু একটা ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে এই পিএসসির কাছে বা জনপ্রশাসন মিনিস্ট্রিতে এই ধরনের একটা সংস্কারের জন্য পরামর্শ পাঠানো হয়েছে না? কমিটির সংস্কার প্রস্তাবনা পাঠানোর অনেক আগেই বর্তমান পিএসসির চেয়ারম্যান এরকম করে ব্যাপারটাকে 1 বছরের মধ্যে নিয়ে আসবেন, এ কথা উনি আরো 1-1.5 মাস আগে বলে ফেলছেন।
তার মানে এনাদের প্রস্তাব এবং ওনার চিন্তা আগে থেকেই মিলে, তার মানে এগুলো হতে যাচ্ছে। বুঝতে পারছি? একেবারে ইউটিউবে সার্চ করলে আপনি পাবেন মানে ওনার বক্তব্য, মুবাশশির মানে স্যার বা বর্তমান পিএসসি চেয়ারম্যানের বক্তব্য একেবারে যে কোনো জায়গায় ওপেন। আপনারা যেন একটু ভেরিফাই করতে পারেন, নিজেদের যেন আশ্বস্ত হতে পারেন, আমার কথাটা ক্লিয়ার হতে পারেন। তাহলে এখন মার্চ মাস, ধরেন মার্চ চলে আসছে, আগামী বছর মার্চে আমার প্রিলি হচ্ছে। আমি প্রিলি কখন হচ্ছে ওটার চেয়ে আমার কাছে গুরুত্বের জায়গাটা আমি দেখাচ্ছি। দেখেন, তাহলে মার্চে আপনার যদি প্রিলি হয়, তাহলে 1 মাস পরে ধরেন মার্চের 7 তারিখে প্রিলি হলো, এপ্রিলের 10 তারিখে গিয়ে রেজাল্ট দিল। তাহলে এপ্রিলের 10 তারিখে গিয়ে রেজাল্ট দিলে তাহলে জুনের 20 তারিখে গিয়ে আপনার কি শুরু হবে? রিটেন পরীক্ষা শুরু হবে, বলেন না? লিখিত লিখিত পরীক্ষা জুনে শুরু হবে। এবার বলেন, দেখেন, এপ্রিল, তারপরে মে, তারপরে জুন। এপ্রিল থেকে মে 1 মাস, মে থেকে জুন 1 মাস। কয় মাস সময় পেয়েছেন? 2 মাস। এটা দেখাতে চাচ্ছি, আমি এত রুটিন দেখাতে চাচ্ছি না। এই জিনিসটা খুব অ্যালার্মিং, এই জিনিসটা খুব অ্যালার্মিং। এই জিনিসটা মাথায় নিয়ে সিরিয়াস হয়ে কাজে নেমে পড়া প্রার্থীর সংখ্যা এখনো 1% সর্বোচ্চ। প্রার্থীরা এই জায়গায় ওভাবে সিরিয়াস হয়ে নেমে পড়ে নাই। যে কয়জন নেমে পড়বে না, আটকাইতে পারবে না কেউ। এখন কিভাবে আপনাকে নেমে পড়তে হবে? আমি বলছি না যে আপনি কোচিংয়ে ভর্তি হন, কোচিং আপনাকে ক্যাডার বানাতে পারবে? কোচিং কি ক্যাডার বানানোর কারখানা? না, কোচিং হচ্ছে আপনার প্রিপারেশন ধরে রাখার জন্য। পড়াশোনায় ধারাবাহিকতা থাকে না, ধারাবাহিকতার জন্য। কোচিং হচ্ছে আপনি পড়বেন, আপনি গাইডলাইনগুলো পাওয়ার জন্য, এর বেশি কিছু না। ঠিক না? আপনার জন্য আপনি গাইডলাইন পাবেন। এখানে যারা আমরা কোচিং করাচ্ছি, আমার কাজ হচ্ছে ধান্দা করা। আপনার মাধ্যমে আপনার মাথায় কাঁঠাল ভেঙে কাঁঠালের কোষটা খাওয়া আমার কাজ, আমার ধান্দা, এটা দিয়ে আমার পেট চলে। কিন্তু এটা ক্যাডার বানানোর জায়গা না। ক্যাডার হবেন আপনি নিজে। এখানে শুধু গাইডলাইন পাবেন, আর কিছু পাবেন না। এর চেয়ে বেশি যদি প্রত্যাশা করেন, বেশি প্রত্যাশা যথেষ্ট খারাপ। দ্য কিলার এবার ডিপেন্ডেন্সি আপনাকে শেষ করে দিবে। বাসায় যখন আম্মু, ভাই বোন, অন্যরা সবাই যখন থাকতো, কাপড়টা খুলে এটা কোথায় ছুঁড়ে ফেলছি, তারপরে ভাত কোথায়, ভাত না দিলে গরম হয়ে যায়, সোফায় বসে খাবো, ডাইনিং টেবিল ভালো লাগে না, এখানে এনে দাও, পানির গ্লাসে ঢেলে দাও, নিজে এক গ্লাস পানি ঢেলে খাইতে ভালো লাগে না, মা ঢেলে দিবে এখনো। কিন্তু ভাই যখন সবাই গ্রামের বাড়িতে চলে গেছে, যখন আমি জানি এখানে কেউ নাই, যখন আমি জানি এখানে সামনে ঈদ, আগামী 15 দিন কেউ আসবে না, আমার পড়ার কাপড় যখন নাই, কাপড়টা ধুয়ে ফেলতেছি, নিজের সোফাটাও ভাঁজ করে রাখতেছি, নিজে রান্না করে খাচ্ছি। একই মানুষটা কেন পারছি জানেন? কারণ হচ্ছে ওরা যখন ছিল, আমার মধ্যে একটা সেন্স অফ ডিপেন্ডেন্সি কাজ করছিল। এটা আমাকে কাজ করা থেকে অলস বানিয়ে ফেলছে। কিন্তু যখন আমি জানি আমার কাছে আর কেউ নাই, কোনো নির্ভরতার জায়গা নাই, এটা করে আমাকেই করতে হবে, যখন আমি বুঝে যাবো আমাকেই করতে হবে, দেন আপনি সব কাজ করতে পারবেন। এখন আপনি কোচিংয়ে আসছেন, এই কোচিংয়ে আসবেন, অন্য কোনো কোচিংয়ে ভর্তি হবেন, কোচিং কোনো একটা জায়গায় করা লাগবে। কোচিং ছাড়া তো ক্যাডার কেউই হচ্ছে না। যে কয়জন ক্যাডার হওয়ার পরে বলে আমি কোচিং করি নাই, তার হিসাব কি জানেন? সে 3 জায়গায় কোচিং করছে। সে কোনটার নাম বলবে? এই জন্য সে ওভাবে বলে কোচিং করা ছাড়া হয় না। কারণ হচ্ছে এই অনেক কম্পিটিশনের আশেপাশে কারা কিভাবে আগাচ্ছে, এই জিনিসগুলো জানার জন্য তো একটা প্ল্যাটফর্মের সাথে সংযুক্তি দরকার। আরেকটা ব্যাপার আছে, যারা অনেক অভিজ্ঞ, যারা দক্ষ, এক্সপেরিয়েন্সড মানুষগুলোর কথাগুলো যখন শুনবেন, ক্লাসগুলো যখন করবেন, তখন আপনার মধ্যে অনেক লম্বা সময় যাবে, এমন কাজ অনেক কম সময়ে শেষ করার কৌশলগুলো আপনি পাবেন। ঠিক আছে? তাহলে এবার বলেন, ডিপেন্ডেন্সি কোচিংয়ে একটা প্ল্যান দেয় না? এই 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 কোর্সটা, এই পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন নিতে আসছেন, এই প্রিপারেশনের জন্য আমাদের এই কোর্স প্ল্যান এবং এই পরীক্ষা প্ল্যান, এই লেকচারশিট প্ল্যান, এই লেকচার প্ল্যান, এই সাজেশন প্ল্যান, এই বই, এই বই পড়ার পরামর্শ রইল। এটা তো একটা সামগ্রিক চিন্তা। এখানে টোটাল মিলে 2000 স্টুডেন্ট ভর্তি হবে পুরো বছরে। 2000 মানুষের মধ্যে মেডিকেল ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, জাতীয় বিশ্ববিদ্যালয়, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, ডিগ্রি থেকে পাশ করা, বয়সের শেষ দিকে যারা, বয়সের শুরুর দিকে যারা, মিড রেঞ্জে যারা, গৃহিণী, ভ্যারাইটি মানুষ থাকবে না? তো কোচিংয়ের পরিকল্পনাটা এমন চিন্তা করে, ওগুলো জাস্ট আমি কিছু কথা লিখে দিলাম, আরেকজন থেকে দেখে লিখে দিলাম, ওরকম তো করা হয় না। অন্য কেউ করলে জানে না, কিন্তু আমরা এগুলো নিয়ে অ্যানালাইসিস করি। এই কথাটাও বাস্তব। যেমন আমি অনেকগুলো স্ট্র্যাটেজি এরকম বের করি, অন্যরা জাস্ট কপি করে মেরে দেয়। এরকম বুড়ি অনেক পাবে। আমার প্ল্যাটফর্ম তো মোটামুটি পুরাতন, মানে বিশেষ করে আমার ফেসবুক পেজ, চ্যানেলগুলো দেখলে, অনেক আগের ভিডিওগুলো দেখলে আপনি দেখবেন কপি করে মেরে দিচ্ছি ডাইরেক্ট। কোনো ধরনের কার্পণ্য বোধ করে নাই, জাস্ট উপরে হেডলাইনটা চেঞ্জ করে দিচ্ছে। হ্যাঁ, দেখুন, এই যে কোর্স প্ল্যানটা করা হয়েছে, কোর্স প্ল্যানটা কি আপনার জন্য করা হয়েছে? বলেন, আপনি ভাবছেন আপনার জন্য করা হয়েছে? আপনার জন্য করা হয় নাই, সবার জন্য করা হয়েছে। যা সবার তা কারো না। রাস্তায় যদি
রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সিগারেট ধরে সিগারেট খাই, মানুষ বলবে কিরে রাস্তা কি তোর বাপের? এখন আপনি বলেন যে আমারে বলছে রাস্তা কি তার বাপের? না তো। তার মানে হচ্ছে কি জানেন, এই রাস্তাটা ওরও আমারও, কিন্তু যেটা যেটা সবার সেটা কারোই না। ভালোভাবে বুঝেন কথাটা, যেটা সবার সেটা কারোই না। যে কোর্স প্ল্যান সব স্টুডেন্টের জন্য সেটা তো আপনার না। এটা তো সিলেবাসটাকে আমরা এভাবে আপনাকে উপস্থাপন করব, পড়বেন তো আপনি। দেখেন আপনি যদি ভেবে থাকেন কোচিংয়ে যাবো আমি ক্যাডারে যাবো, আপনি ফিন্ডির কোচিংয়ে না, আপনি নুন খেয়ে মরে যাওয়া দরকার। আপনার বেঁচে থাকার অধিকার নাই। আপনার নিজস্ব একটা পরিকল্পনা দরকার। কারণ আমি চিন্তা করেছি এই কোর্স প্ল্যানটা দেওয়ার সময় সাধারণত বেশিরভাগ স্টুডেন্টের ম্যাথমেটিক্সের দুর্বলতা থাকে, এই জন্য ম্যাথের ক্লাস 6টা বেশি। ম্যাথের রেগুলার লেকচারশিট ভিত্তিক ক্লাসগুলোর বাইরে টেক্সট বই ভিত্তিক এই ক্লাসগুলো এই স্যার করাবেন, এই ক্লাসগুলো এই স্যার করাবেন। আমি চিন্তা করছি স্টুডেন্টদের ইংরেজির স্ট্রাকচারগুলো যখন পড়ে তখন পারে, কিন্তু কিছুদিন পরে ভুলে যায়। এই জন্য এই ক্লাসটা এখানে রাখলাম, এই ক্লাসটা এখানে রাখলাম। এই যে শিক্ষকগণ এই অবস্থায় নেবে, এই শিক্ষক এই অবস্থায় নেবে। এখন আমি তো এটা চিন্তা করছি বেশিরভাগের এই দুর্বলতা, কিন্তু দেখা যাচ্ছে আপনি আপনার জন্য আমি চিন্তাই করে নেই, আপনার এখানে কোনো দুর্বলতাই নেই। আপনার দুর্বলতা আছে সাধারণ জ্ঞানে। এখন সাধারণ জ্ঞান আমি চিন্তা করলাম এগুলোতে সহজেই পারা যায়। এইটাতে এই ক্লাস দিলাম, দেখা যাচ্ছে আমার ক্লাস নিয়ে আপনার হয় নাই, আপনার হয় নাই। এখন আপনার কার হবে না, এটা কি ইন্ডিভিজুয়ালি 2000 মানুষকে অ্যানালাইসিস করা সম্ভব? কোনো প্রতিষ্ঠান কারো পক্ষেই সম্ভব? তাহলে এই জন্য আপনি সম্পূর্ণ যদি কোচিংয়ের উপর ডিপেন্ডেন্ট হন, ইউ আর ফিলিং ইউর ফিউচার। you sh- you have to you have to prepare your own study plan। নিজস্ব একটা স্টাডি প্ল্যান ডিজাইন করতে হবে। অন্যদের উপর ব্লাইন্ডলি যদি ডিপেন্ড করেন, ডিপেন্ডেন্সি ইজ দ্য কিলার। এক্স্যাক্টলি, এই কথা আপনি কখনো হয়তো ভাবেনও নেই। ডিপেন্ড করবেন, কিন্তু টোটালি ডিপেন্ড করাটা ভুল। নিজস্বতা লাগবে, নিজের মতো করে ডিজাইন করতে হবে। এরা যা দিচ্ছে ওখান থেকে নিজের মতো করে প্ল্যান বের করে নিতে হবে। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে এখানে যে কথা বলছিলাম, এই কথাগুলোর মধ্যে আমাদের কাছে প্রিলির জন্য আমরা সময় পাচ্ছি 12 মাস, মার্চ টু মার্চ, 12 মাস। স্যার প্রিলি পাস করার জন্য কি 12 মাস লাগবে? লাগে না। প্রিলি পাস করার জন্য 12 মাস লাগে না, কিন্তু আমরা যারা অনার্স পাস করে আমাদের টিউশন থাকে, এই সময় কাজের ব্যস্ততা থাকে, এই সময় তবু 12 মাস পরেও আমরা লাখে শয়ে হাজারে ফেল করি। কেন জানেন? পরিশ্রম স্ট্র্যাটেজিক হয় নাই, পরিশ্রম টার্গেট ওরিয়েন্টেড হয় নাই। এক্সাম ভালো করার জন্য এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন বলে একটা কথা আছে। ঠিক যেই টাইপের এক্সাম দিতে যাচ্ছি ওই টাইপের এক্সামের মেজাজ বুঝে টার্গেট করে পড়াশোনা করা। এটা করি না, জাস্ট আমি পড়ার আছে পড়ছি, বই একটা নিয়ে জাস্ট পড়ছি আর শেষ করছি। আমরা খতম দিই, আমরা শেষ করি, কিন্তু শেষ করি না। কিরকম? আমরা বই শেষ করি, আমরা পড়া শেষ করি না। কারণ হচ্ছে গাইড যেটা শেষ করছে ওই গাইড থেকে আসলে আপনাকে গ্যারান্টি দিচ্ছে। ঠিক আছে? এই জন্য আসলে যা শেষ করতে হবে তা শেষ না করে আমরা অন্য কিছু শেষ করি। আমরা শেষ করি, কিন্তু যা শেষ করতে হয় তা শেষ করি না। আবার বলছি আমরা বই শেষ করি, পড়া শেষ করি না, সিলেবাস শেষ করি না। ঠিক আছে? তাহলে বলেন প্রিলি পাস করার জন্য কয় মাস আছে? 12 মাস। কিন্তু রিটেনের জন্য তাহলে প্রিলি পরীক্ষা যদি আপনার মার্চে হয়ে যায়, তাহলে মার্চ, এপ্রিল, মে, এই 3 মাস সময় আমরা পাবো। কারণ জুনে পরীক্ষা হবে। তাহলে মার্চে দেখেন, এখানে আমি জুন কেন ধরি নাই খেয়াল করেন। মনে করেন জুন, তাহলে জুনের 15 তারিখ আপনার পরীক্ষা শুরু হলো। এদিকে মার্চের 15 তারিখ আপনার পরীক্ষা হলো। তাহলে এদিকে অর্ধেক কাটা দেবে, এদিকে অর্ধেক কাটা দেবে, কিন্তু ঘুরে ফিরে সময় কয় মাস? 3 মাসই। 3 মাস। প্রথমে 2 মাস কেন বলছিলেন স্যার? আমি বলেছিলাম রেজাল্ট থেকে রিটেন। প্রিলিতে পাস করার রেজাল্ট পাওয়ার পরেই তো আপনি বেশি সিরিয়াস হবেন, কিন্তু প্রিলি পরীক্ষা দেওয়ার পরে আপনি কিন্তু জেনে যাবেন আপনি পাস করবেন কিনা, কত মার্কস পাচ্ছেন পরীক্ষায় জেনে যাবেন, অলমোস্ট জেনে যাবেন। এদিক ওদিক থাকবে, টুকটাক কনফিউশন থাকবে, কিন্তু পাস করবেন কিনা জেনে যাবেন। এই জন্য আমরা প্রিলি পরীক্ষা যেদিন ওই দিনের পর দিন থেকে ধরি। তাহলে 3 মাস। তাহলে আপনি 1200 নম্বরের জন্য 12 মাস পাচ্ছেন কয়শো নম্বরের জন্য? 200 নম্বরের জন্য। আর 3 মাস পাচ্ছেন কয়শো নম্বরের জন্য? 1200 নম্বরের জন্য। এই কথা হয়তো আপনারা অনেক জায়গায় শুনেছেন, আপনিও জানেন। এই কথাটা তেমন নতুন কথা না, রিটেনের জন্য আগে থেকে পড়তে হয়। এখন প্রিলির সিলেবাসটা লিখিত সিলেবাসের ভেতরে কিন্তু আছে। হ্যাঁ, তাহলে মনে করেন এটা প্রিলি, এটা লিখিত সিলেবাস, আর প্রিলি সিলেবাস হচ্ছে তো।
তার মানে প্রিলির ভেতরে রিটেন আছে, এটাকে রিটেনের ভেতরে প্রিলি আছে, রিটেনের ভেতরে প্রিলি আছে। ঠিক এই অবস্থাটাই বাস্তবতা, এই অবস্থাটাই বাস্তবতা। এখন একজন প্রার্থী নতুন হিসাবে আপনার কি করা দরকার? নতুন হিসাবে আপনি করবেন কি জানেন? আপনি লিখিত সিলেবাসটা নেবেন, লিখিত সিলেবাসটা নেবেন, লিখিত পড়বেন, পাশাপাশি এখানে প্রিলি সিলেবাসটা রাখবেন, প্রিলি সিলেবাসটা রাখবেন। এখন আপনি আমাকে প্রশ্ন করে বসবেন, স্যার রিটেনে যে 1200 নম্বরের পরীক্ষা হবে বলা হচ্ছে, নতুন যে সিলেবাস, সিলেবাস সম্পর্কে তো আমি জানি না, প্রশ্ন আসবে না? কিন্তু প্রিলি সিলেবাস আমি জানি, রিটেনের পুরো সিলেবাস আমি জানি। এখন আমি রিটেন সিলেবাস কোথায় পাবো? বিশ্বাস করেন, মান বন্টনে চেঞ্জ হবে, টপিক কোনোটাই চেঞ্জ হবে না। আশ্বস্ত হচ্ছেন তো? মান বন্টনে চেঞ্জ হবে, কোনো টপিকে কি হবে না, চেঞ্জ হবে না। যেমন দেখেন, যখন প্রিলি 200 নম্বর হচ্ছিল, এর আগে প্রিলি ছিল কয় নম্বর? 100 নম্বর। তাহলে এখানে প্রিলি 200 নম্বর করে এখানে দেয়া হয়েছে বাংলাদেশ, এখানে দেয়া হয়েছে আন্তর্জাতিক, এখানে দেয়া হয়েছে ভূগোল, এখানে দেয়া হয়েছে নৈতিকতা, নৈতিকতা, মূল্যবোধ ও সুশাসন। বিশ্বাস করেন এই সবগুলো মিলে আগে ছিল জিকে। দেখো, এখন জাস্ট সাধারণ জ্ঞানটাকে ভাগ করে 10টা সাবজেক্ট দেখানো হয়েছে আর কি। এখন এখন নতুন সিলেবাসে এখানে মনে করেন গণিত, মেন্টাল এবিলিটি লিখতে চেয়েছিলাম, মনে করেন মেন্টাল এবিলিটি এবং ম্যাথ, হ্যাঁ, তাহলে এখানে 15 নম্বর, এখানে 15 নম্বর, আগে দুইটা মিলে একসাথে 20 নম্বর ছিল আর কি, 10-10। তার মানে আবারও যা চেঞ্জ হবে একই জিনিসগুলোই থাকবে, জাস্ট মান বন্টনে চেঞ্জ হবে। ঘটনাটা ক্লিয়ার? কোনো কথা কনফিউশন নিয়ে আগাবেন না। আমি একজন মানে এই লাইনগুলো আমার কাছে কনসেপ্ট ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওটা ক্লারিফাই করে নাই। যদি টেকনিক্যালের জন্য কিরকম হবে, ইভেন ক্যাডার ব্যবস্থার পরিবর্তন তো বলা হচ্ছে, এই জন্য ওই বাকি 600 নম্বর বা একাডেমিক রিলেটেড বিষয়গুলো নিয়ে তেমন টেনশনের দরকার নাই। এই যে নিজের অনার্সের বিষয়গুলো থেকে পড়ে জেনারেল ক্যাডারে আসার বিষয়টা বর্তমানে নাই, কিন্তু টেকনিক্যাল ক্যাডারে আসার বিষয় তো আছে। যে সাবজেক্ট থেকে অনার্স করছি বা যে সাবজেক্ট থেকে ইঞ্জিনিয়ারিং করছি, ওই সাবজেক্টের 200 নম্বর পরীক্ষা দেওয়ার সুযোগ তো বর্তমানেও আছে। এই জন্যই বলছি, যত চেঞ্জ আসুক না কেন, ঘুরে ফিরে একই, নামে চেঞ্জ হবে, মানে চেঞ্জ হবে, একই জিনিস। এই জন্য একেবারে ডোন্ট ওয়ারি অ্যাবাউট, কোনো উদ্বিগ্ন হওয়ার দরকার নাই। যা আছে এইটাকে গুছিয়ে নিয়ে সামনের দিকে আগাতে হবে, বুঝতে পারছি? আচ্ছা, এখন এই যে প্রিলি এবং রিটেন, তো আমি একটা কথা বলি, এটা 1 মিনিটের 2 মিনিটের কথা। 48, আমাদের যারা 48-এর স্টুডেন্ট আসবে এদেরকে আমরা কাজটা করাচ্ছি। আমরা স্টুডেন্টদেরকে 3টি ধাপে কাজটা করাচ্ছি, প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ এবং তৃতীয় ধাপ। 3টি ধাপের পুরো কোর্সের কাজগুলো করাচ্ছি। কিভাবে করাচ্ছি? 48-এর স্টুডেন্টকে মনে করেন নাম হচ্ছে প্রিলি ব্যাচ, কিন্তু আসলে প্রিলি প্লাস লিখিত। এখন আমি যদি টোটালি লিখিত সিলেবাসের উপর জোর দিতে চাই, লিখিত সিলেবাসের পড়ার পরিধি বড়, টোটালি লিখিত সিলেবাসের উপর জোর দিতে চাই, প্রিলিতে সমস্যা হবে। প্রিলিতে টিকতে হবে, কারণ প্রিলি না টিকলে তো আপনি লিখিত পরীক্ষা দিতে পারবেন না। আপনাকে যদি আমি অনেক স্কিল্ড করি, অনেক বেশি ভাষাগত দক্ষতা বাড়াই, অনেক বেশি গাণিতিক যুক্তিগুলো পারেন, কিন্তু প্রিলি দিকে ফেল করলেন, তা তো হবে না। এই জন্য এমন কৌশল আগাতে হবে যেন আপনার প্রিলি মিস না যায়, আবার রিটেন পরীক্ষায় প্রথম অ্যাটেম্পটে সেরা একটা রেজাল্ট করা যায়। এই যে বিষয়, এই বিষয়ের জন্য আমাদের কাজ হবে, আমরা যেটা করেছি এখানে স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, 48-এর আমাদের ব্যাচে আমাদের জন্য এটা আমাদের প্ল্যানটা যে বলছি, আপনি মনে করেন না তাহলে সেমিনারে আপনি অর্ধেক তথ্য দিয়ে এরপরে নিজেদের কোর্সের ব্যাপারে তথ্য দিচ্ছেন না। আমাদের কোর্স আমি যেভাবে সাজাচ্ছি, আপনি যদি আমাদের কোর্সে জয়েন না করেন, এই পদ্ধতিটা নিজে নিজে পড়েন, আপনার তো কাজে আসলো। আমি বুঝতে পারছি কিনা? বিজ্ঞাপন মনে করেন না, আমি একজন ক্যাডার কর্মকর্তা, তথ্য দিব, ভর্তি হওয়ার জন্যও সরাসরি বলবো, যেহেতু আমরা এখানে কোটি টাকার বিনিয়োগ নিয়ে বসছি, আমরা তাকে ভর্তি হতে বলাটা লজ্জার না, এটা আমার পেশাদারিত্ব, বুঝতে পারছি কিনা? কিন্তু আমি তথ্য দেওয়ার ক্ষেত্রে আপনাকে মিসগাইড করবো না। অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় বোর্ড একটা নিয়ে দাঁড়িয়ে গেছে, কলম একটা নিয়ে, আপনি তো বুঝছেন না কে। সে নিজেই অনেকবার পরীক্ষা দিয়ে কখনো পাস করতে পারে নাই, আপনারা গাইড করা শুরু করছে, ঠিক না? এই সমস্যা অনেক বেশি। আমরা বাঙালিরা কোনো কিছুকে ইউজ করি না, পারলেই মিস ইউজ করি, পারলেই মিস ইউজ করি। মানে অনলাইনে এরকম কোর্স করাই টাকা পয়সা কামানোর সুযোগ আছে, চাকরি বাকরি হয় নাই, পৃথিবীর সবচেয়ে সহজ কাজ হচ্ছে মাস্টারি, শুরু করে দিলাম। আপনার সাথে মস্কারি হচ্ছে তো, ইউ আর বিং টাচ ছিল, ঠিক আছে? অনেক 300 টাকায় কোর্স, 100 টাকায় কোর্স, কষ্ট মানে নষ্ট হয়ে যাচ্ছে। কম টাকায় ভালো পড়াচ্ছে এমন মানুষ যে নাই তা না,
অনেক কম টাকায় ভালো পড়াচ্ছে আমার মানুষও আছে, কিন্তু মিসগাইডকারীর সংখ্যাও অনেক বেশি। অনলাইনে তো মানুষ বুঝতে পারছে না। তাহলে কোর্সের তথ্যটা শুনেন। 3টি ধাপে আমাদের এই কোর্সটা আমরা শেষ করাচ্ছি। প্রথম ধাপে আপনাকে যেটা করাবো ওটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু প্রিলি অ্যান্ড রিটেন সিলেবাস। টোটাল একটা একটা বিষয় দিয়ে বোঝাই। এটা হচ্ছে প্রথম ধাপ। প্রথম ধাপে ধরেন বাংলা, বর্তমান সিলেবাস আছে, এই সিলেবাসে বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণ, বাংলা রচনা, এই অনেক কিছু মিলিয়ে 200 নম্বরের যে বাংলা আছে এটা মাথায় রেখে আমরা কাজ করব। কারণ 600 নম্বরের যে প্রপোজালটা দেওয়া হয়েছে ওটাভাবে না হয়ে বর্তমানের মতো থেকে অন্যরকম হতেও পারে। বাংলা প্রথমে মনে করেন এখানে প্রথম ধাপে মাত্র ক্লাস হবে 3 থেকে 4টা। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। স্টেপ 1-এ ক্লাস হবে মাত্র 3 থেকে 4টা এই সাবজেক্টে, এক সাবজেক্টে। তাহলে 3-4টা ক্লাসে কি করবেন? মনে করেন লেকচার 1। লেকচার 1-এ আমরা যেটা করব, এখানে একটা ক্লাস হবে। এই ক্লাসটাতে টিচার স্লাইড নিয়ে এই পাশে প্রিলি সিলেবাস রাখবে, এই পাশে রিটেন সিলেবাস রাখবে। প্রিলি এবং রিটেন সিলেবাসটাকে ক্লারিফাই করবে, কোন জিনিসটা কোথা থেকে পড়লে ভালো, কোন জিনিসটা সহজে আয়ত্ত করা যায়, কোন দিকে নাম্বার বেশি পাওয়া যায়। অভিজ্ঞ একজন শিক্ষক এসে সিলেবাস অ্যানালাইসিস এবং সিলেবাস এক্সপ্লেনেশনগুলো দিবে। ইন্ট্রোডাকশন টু প্রিলি অ্যান্ড রিটেন সিলেবাস, প্রথম ক্লাস। এবার আসেন এই প্রথম ধাপের আমাদের যে লেকচার 2 হবে। এখানে আপনাকে একটা শীট দেওয়া হবে। এই শীটটার মধ্যে বাংলা সাহিত্যের উপরে ক্লাসটা ধরেন, অথবা ব্যাকরণের উপর ক্লাসটা। বাংলা ব্যাকরণে যাবৎকালে যতগুলো ছোট প্রশ্ন লিখিত পরীক্ষায় আসছে সবগুলো প্রশ্ন এবং তার সমাধান সহ শীট, বড় শীট। যেটা বাংলা ব্যাকরণ হলে ব্যাকরণের সবগুলো প্রশ্ন, শুধু প্রশ্ন না, সবগুলো সমাধান সহ বড় বড় শীট দেওয়া হবে। এই শীটের উপরে টিচার একটা ক্লাস, যদি টিচার মনে করেন ক্লাস আরও লাগবে তাহলে একাধিক ক্লাসটা নেবে। এই শীটটা নিয়ে আপনি বাসায় পড়াশোনা করবেন, শীটটা কীভাবে পড়বেন। এতে করে এরপরে এই শীটটা যখন শেষ হবে এটার উপরে একটা পরীক্ষা নিব। তাহলে বাংলা ব্যাকরণের রিটেনের প্রশ্নগুলো যখন শেষ হবে, পড়ার একেবারে শিখবে না, সময় দেওয়া হবে। এরপর এটার উপর পরীক্ষাটাও হবে রিটেন। বড় প্রশ্ন না, ছোটো ছোটো প্রশ্ন। ব্যাকরণ এবং সাহিত্যে তো ছোটো প্রশ্নই আসে। এখন একটা কথা শুনেন, আপনি প্রিলির জন্য কিভাবে পড়েন? প্রিলির জন্য আপনার পড়ার ধরন হচ্ছে, মনে করেন একটা বই নিলেন, বই নিয়ে পদ্মাবতীর লেখককে পদ্মাবতী আলাউল মুখস্থ করেন, ঠিক না? ইউনিবেক কোন প্রজন্মের কম্পিউটার? ইউনিবেক দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার। ইউনিবেক দ্বিতীয় প্রজন্ম মুখস্থ করেন, ঠিক না? আপনাকে আপনি মুখস্থ করছেন মুমূর্ষু শ্বশুর শাশুর নয় শ্বশুর। এভাবে ব্লাইন্ডলি আপনি মুখস্থ করে পড়েন না প্রিলির পড়াগুলা। কিন্তু পড়াটার ধরন কি জানেন? মনে করেন বাংলা ব্যাকরণের যে শীটটা আপনাকে দেওয়া হলো, ব্যাকরণের বিগত সকল প্রশ্ন এবং তার সমাধান দেওয়া হবে না। ওখানে যদি আপনি ব্যাকরণের, যেমন ওখানে প্রশ্ন আছে বাংলা ব্যাকরণের বাংলা বানানের তৎসম বানানের 5টা নিয়ম লিখুন, 35 BCS রিটেন পরীক্ষার প্রশ্ন। বাংলা বানানের তৎসম বানানের 5টা নিয়ম লিখুন, 36 BCS রিটেন পরীক্ষার প্রশ্ন। তাহলে আপনাকে যদি আমি প্রশ্নটা ওই শীটটা দিই, শীটের মধ্যে থেকে বানানের নিয়মগুলো মুখস্থ করেই ফেলি, তাহলে পরে হাজার হাজার মুমূর্ষু বানান, শ্বশুর বানান, পিপিলিকা বানান আপনি তো নিজে নিজে পারবেন, কারণ নিয়মটাই আপনি জানেন। পদ্মাবতী কে লিখেছে? তোফাল লেখক তোফা আলাউল মুখস্থ করছেন। এভাবে মুখস্থ না করে রিটেন পরীক্ষায় প্রশ্ন কি থাকবে? রিটেন পরীক্ষায় প্রশ্ন থাকবে কি, মধ্যযুগে রোমান্টিক প্রণয় উপাখ্যান রচনাকারী মুসলিম কবি বা 5 জন কবির নাম এবং তাদের রচনাগুলো লিখুন। তাহলে শাহ মোহাম্মদ সগীর, দৌলতুদ্দিন বাহারাম খাঁ, আব্দুল হাকিম, আলাউল কবির নামগুলো আপনি মুখস্থ এক প্রশ্নের উত্তরের মধ্যে পেয়েছেন। প্রত্যেকের লাইলি মজনু, ইউসুফ জুলেখা, পদ্মাবতী কোনটার লেখককে আপনি মুখস্থ লিখছেন, শীটটাতেই আছে। একটা প্রশ্নে ওখানে 12টা প্রিলি প্রশ্নের সলিউশন হয়ে গেছে, এবং এগুলো এমনভাবে শিখছেন আপনি মুখস্থ লিখতে পারেন। যেটা আপনি লিখতে পারেন ওটা কখনো অপশন থাকলে আপনার ভুল হবে না, কারণ আপনি লিখতেই তো পারেন। এই জন্য আপনি পদ্মাবতীর লেখক আলাউল না হয়ে শাহ মোহাম্মদ সগীর হবে কিনা, ইউসুফ জুলেখার লেখককে কোনটা, এটা নিয়ে আপনি কনফিউশন হবেন না। কম্পিউটার 35 BCS বা 36-এর রিটেন পরীক্ষার প্রশ্ন হচ্ছে কম্পিউটারের কয়টি প্রজন্ম, প্রত্যেকটি প্রজন্ম উদাহরণ সহ লিখুক। এই প্রশ্নের উত্তর যখন আপনি আগে থেকেই শিখে ফেলবেন, তাহলে ইউনিবেক কোন প্রজন্ম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোন প্রজন্মের কম্পিউটারে আসছে, আইসির ব্যবহার কোন প্রজন্মের কম্পিউটারে আসছে, পাম্পটপ কোন প্রজন্মের কম্পিউটার, এগুলো আপনি একটা প্রশ্নের উত্তর লিখার সময় এই উদাহরণের মধ্যে জানেন। তার মানে আপনার কাছে কি নেই, একটা প্রশ্নের উত্তর শিখে অনেকগুলো প্রিলির প্রশ্ন ক্লিয়ার হয়ে গেল। এভাবে আমরা প্রথম ধাপে লেকচার 1, লেকচার 2, এভাবে বাংলা শেষ। তাহলে প্রত্যেকটা বিষয়ে ধরেন এটা এখানে বাংলা না হয়ে এখানে কিন্তু আবার স্টেপ 1-এ এই বাংলা, এখানে বিষয়গুলো একটু পার্থক্য আছে, একটু জানা দরকার। বাংলা, বিজ্ঞান,
বাংলাদেশ, আন্তর্জাতিক। স্টেপ ওয়ানে এই বিষয়গুলো নিয়ে এই বিষয়গুলোর বিগত সকল প্রশ্নের শর্ট কোয়েশ্চন এবং সমাধানগুলো দিয়ে এবং ওগুলোর উপর ক্লাস এবং ওগুলোর উপর পরীক্ষা, এভাবে স্টেপ ওয়ানে হবে। এবং এখানে প্রতিটা বিষয়ে 3 থেকে 4টা ক্লাস, কোনো কোনো বিষয়ে শুধু 2টা ক্লাস হবে, যেমন আন্তর্জাতিকে 2টা ক্লাস নেবেন, বেশি না, লাগবে না। ছোটো প্রশ্নগুলো দেওয়া হবে, বড় প্রশ্ন একটাও দেওয়া হবে না। ছোটো প্রশ্ন শিখলে মনে করেন জাতিসংঘ থেকে গত 10টা BCS এর প্রশ্ন সবগুলো ছোটো প্রশ্ন দিলাম, সবগুলো ছোটো প্রশ্নের ভেতরে জাতিসংঘের পুরো আদ্যমান্তে চলে আসবে। হ্যাঁ, এর জন্য হ্যাঁ। তারপরে কিন্তু এখানে আর 2টা বিষয়, একটা হচ্ছে কি গণিত, আর একটা হচ্ছে কি ইংলিশ, বলেন না ইংলিশ। এই 2টার কিন্তু টোটাল রিটেন সিলেবাসটা করানো হবে। যেমন গণিতে কি করানো হবে, 9-10 সরাসরি বইটা অধ্যায় ভিত্তিক শেষ করানো হবে রিটেন, এবং বিগত প্রশ্নের সলিউশন সহ শীট তো দেওয়া হবেই, ম্যাথও সলিউশন সহ শীট দেওয়া হবে। তাহলে এটা প্রিলি করছে এই কাজগুলো স্যার কেন করাচ্ছেন? প্রথমেই তো আমি ব্যাখ্যা দিলাম কেন করাচ্ছি। একটা রিটেনের প্রশ্ন শিখিয়ে আমি আপনার প্রিলি নিশ্চিত করে দিচ্ছি। তো বুঝতে পারছি? প্রথম কাজ এটা হচ্ছে স্টেপ 1। তাহলে স্টেপ 2-তে আমরা কি কাজ করব? স্টেপ 2-তে এসে আমাদের কাজ হবে দ্বিতীয় ধাপে আমাদের কোর্সটাতে আমরা করাবো অ্যাসাইনমেন্ট এভাবে লিখি। অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা কতগুলো টেক্সট বই পড়াবো। টেক্সট বই কেন? কোনো জিনিস যদি পূর্বাপর না জানি, এক বাক্যে এক লাইনের তথ্য যখন আমরা পড়ি, আমাদের এই তথ্যগুলো মনে থাকে না। অনেক এফোর্ট দিয়ে অনেক পরিশ্রম করেও আমরা কিন্তু সাকসেস পাই না। ব্যর্থতার অনেকগুলো কারণ থেকে অন্যতম এই কারণ, বাজারে ডাইজেস্ট টাইপের বই এক বাক্যে এক লাইনে আগে জানি না, পরে জানি না। জাস্ট আপনি শিখছেন ইলামিত্র নামটা শুনছেন। এখন ইলামিত্র কে ছিল? ব্রিটিশ বিরোধী আন্দোলনের কোন ধরনের সে আন্দোলন করেছিল, কোন আন্দোলন, আন্দোলনটা কি, কোন সময়ে হয়েছিল, আগে পরে কিছু জানেন না। জাস্ট ইলামিত্র মনে থাকছে না আপনার, বুঝতে পারছি কিনা? তো কোনো কিছু পূর্বাপর না জানার কারণে আমরা জিনিসগুলো থাকে না। এই জন্য এখানে দ্বিতীয় ধাপের জায়গাটা ইম্পর্টেন্ট। প্রথম ধাপ তো ইম্পর্টেন্ট, প্রথম ধাপে কিন্তু আমাদের পরিশ্রম থাকবে বেশি, আপনার পরিশ্রম কম। আপনাকে তো আমি রেডি করে রুটি বানিয়ে মাখন লাগিয়ে গরম করে প্লেটের মধ্যে দিয়ে ফু দিয়ে দিব, খা খা। কিন্তু দ্বিতীয় ধাপে এরকম দিব না। দ্বিতীয় ধাপে তোমার বলবো স্টোরুমে ঢুক, খুঁজে বের কর, এই থালা বস্তা ওটা, এখানে এই যে মোড়া আছে মোড়াটাও সরা, এখান থেকে খুঁজে বের কর। পরিশ্রম আছে, এই পরিশ্রমটা আপনারা মজবুত করবে। কিন্তু এখানে খুঁজে বের করতে তুমি 2 ধরনের জিনিস, প্রিলির কাজ, রিটেনের কাজ একসাথে। এই ব্যাপারগুলো সহজ, দেখতে সহজ লাগবে, কিন্তু আবারও বলছি এখানে কাজ করতে হবে। যে কাজ করবে সে এগিয়ে যাবে, যে হেলাফেলা করবে, যে কম গুরুত্ব দিবে সে পিছিয়ে যাবে। রিটেনে আসল পরীক্ষায় ধরেন এখানে বিষয়ভিত্তিক হচ্ছে, ধরুন বাংলা, তারপরে এখানে মনে করেন গণিত, তারপরে মনে করেন বাংলাদেশ, তারপরে আন্তর্জাতিক, তারপরে বিজ্ঞান, আরো বিষয় আছে। এগুলোর সবগুলোর জন্য আমাদের 9-10 বই নিয়ে কাজ করাবো। 9-10 যেমন বাংলার জন্য এখানে বাংলা ব্যাকরণ বই, গণিতের জন্য ওইটা তো আগে থেকেই পড়ানো হচ্ছে। বাংলাদেশের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, তারপরে এখানে মানচিত্র নিয়ে আলাদা কাজ দিব। এখানে সংবিধান নিয়ে, মৌলিক সংবিধান, সাদা সংবিধান যেটা আছে ওটা নিয়ে কাজ দেওয়া হবে। এখানে ইতিহাস বই নিয়ে কাজ করানো হবে, এবং এখানে ভূগোল বই নিয়ে কাজ করানো হবে, অধ্যায় ধরে দেওয়া হবে। তো এই কাজগুলো কিভাবে হবে? কাজগুলো হচ্ছে, ধরুন আপনাকে বললাম বিজ্ঞান, 9ম শ্রেণীর সাধারণ বিজ্ঞান একটা বই আছে। আরেকদিন ধরেন আপনাকে বললাম 9ম শ্রেণীর ফিজিক্স বইটা নিয়ে আসবা বাজার থেকে কিনে 50 টাকা দিয়ে। টিচার নিবে, এখানে ক্লাস করেন ডাক্তার আরেফিন, 39 BCS এর ক্যাডার ছিল, মেডিকেলে পোস্টিং, বেশিরভাগ ঢাকায় থাকেন, MD করছেন, ইনি করান। তার ছিলেন ডাক্তার আরেফিন, বিজ্ঞান পড়াই। তারপরে বিজ্ঞান আরও পড়ায় আরেকজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জবে আছেন। এই ক্যাডার নয়, ইনি মাঝে মধ্যে এক্সট্রা ক্লাস নেই, কিন্তু সুপার টুপার টিচার, বড় কর্মকর্তা। তারপরে হচ্ছে বিজ্ঞানে আরেকজন ক্লাস নেই, ইউনিভার্সিটি শিক্ষক। হ্যাঁ, এরা এরকম মাপের টিচারগুলো আপনাকে মনে করেন বিজ্ঞান বইটা নিয়ে আপনি আসবেন। বিজ্ঞান বইটা নিয়ে আপনাকে এই 4টা চ্যাপ্টারের উপর অ্যাসাইনমেন্ট, এই 4টা চ্যাপ্টারে অ্যাসাইনমেন্ট কীভাবে আপনি করবেন তার জন্য একটা দিক নির্দেশনামূলক ক্লাস হবে, একটা ক্লাস। এই ক্লাসে টিচার যেখানে দাগিয়ে দেওয়া দরকার, যেখানে মার্ক করে দেওয়া দরকার, টিচার শুধু আলোচনা করবে এই 4টা চ্যাপ্টারে। ধরুন লাইট, সাউন্ড, ম্যাগনেট বা চুম্বক, তারপরে হচ্ছে মনে করেন ওয়াটার। এগুলো একটা চ্যাপ্টার না বিজ্ঞানের। এই 4টা চ্যাপ্টার থেকে রিটেন পরীক্ষায় কীভাবে কী প্রশ্ন আসে এবং তার জন্য একটা সাপোর্ট কিন্তু এর আগের ধাপে আপনাকে লেকচার সিরিজ হিসেবে দিয়ে দিছি আমরা। এবার আপনি বই পড়ছেন, টিচার বলবে রিটেনে এভাবে আসবে,
প্রিলিতে এভাবে আসবে, যেমন পানিবাহিত রোগগুলো পরীক্ষা আসে, হ্যাঁ, বায়ুবাহিত রোগগুলো পরীক্ষা আসে, আলোর প্রতিসরণ এই জায়গাটাতে, এটা ইম্পর্টেন্ট। রংধনুর ব্যবহার, রংধনুর রঙগুলো নিয়ে এভাবে প্রশ্ন আসে, এই বেসিকটা ক্লিয়ার করে জানবা। কথা বলছো কিনা? শব্দ, শব্দ কত ডেসিবেল মাত্রায় মানুষ শব্দ সহ্য করতে পারে, এটা বিসিএসে বারবার আসছিল, ঠিক আছে। তারপরে ডপলার প্রতিক্রিয়া, এটা কিন্তু শব্দ থেকে। ডপলার প্রতিক্রিয়া ব্যাখ্যা করুন। ট্রেন দূরে কাছে আসবে, যে শব্দ বেশি শুনবে না কম শুনবে, ডপলার প্রতিক্রিয়া 37। আমি যখন রিটার্ন পরীক্ষা দিচ্ছিলাম আসছিলাম, আমি ছবি এঁকে অ্যান্সার করছিলাম। টিচার বলে দিবে ডপলার প্রতিক্রিয়াটা মার্ক করো, এটা শিখবা, লিখতে পারার মতো করে শিখবা। তাহলে ডপলার প্রতিক্রিয়া কি, এটা আপনি কি এখানে লিখতে পারবেন। তাহলে এই ধাপে আপনার কাজ হচ্ছে বিজ্ঞান বইটা পড়া, দাগানো এবং একটা নোট নেওয়া। নোটটা নেবেন প্রিলি রিটেন বইয়ের জন্য, এটা হচ্ছে আপনার দ্বিতীয় ধাপ। এই ধাপের কাজগুলো কিন্তু লাগাতার হবে না। নোটটা আমাদেরকে এনে দেখাতে হবে, গাইডটা দাগাবেন, বইটা দাগিয়ে দাগিয়ে পড়বেন, যেটা দরকারি মনে হয় ওটা লিখবেন। এই খাতাটা আমাদেরকে দেখাতে হবে, খাতাটা আমরা চেক করবো আপনি কতটুকু যত্ন সহকারে লিখছেন, এটার উপর একটা মার্কিং করবো। আবার এটার উপর, এই 4টা অধ্যায়ের উপর একটা পরীক্ষা হবে, পরীক্ষার মার্ক এবং অ্যাসাইনমেন্টের নাম্বার যোগ করে একটা রেজাল্ট দিব। এটা আমরা সবসময় করে থাকি। এবারে অ্যাসাইনমেন্টগুলো একটু টাইট হবে। আগে অ্যাসাইনমেন্টগুলো নিতাম 15 দিন 20 দিন পরে একটা। এইদিকে ক্লাস চলছে, পরীক্ষা চলছে, ক্লাস চলছে, শীত দেওয়া হচ্ছে, ওভাবে চলছে, মাঝে মাঝে একটা অ্যাসাইনমেন্ট টেস্ট ব্যবহার হতো। এখন এগুলো টাইট করে নেওয়া হবে, কারণ আমাদের কাছে রিটেনটা গুছিয়ে শেষ করার একটা টার্গেট আছে। এটা হচ্ছে দ্বিতীয় ধাপে এই কাজগুলো করানো হবে। এবং এখানে অ্যাসাইনমেন্ট টেস্টের মধ্যে এখানে টোটাল পরীক্ষা থাকবে কয়টা? 14টা। টোটাল পরীক্ষা থাকবে 14টা। তাহলে 14টা অ্যাসাইনমেন্ট টেস্ট, হ্যাঁ, কারণ হচ্ছে আমরা একটা বই একটা অ্যাসাইনমেন্টে দিব না, তো আমরা ভাগ করে দিব। এবং প্রত্যেকটা পরীক্ষায় দেখা যাচ্ছে আমি আপনাকে ইংরেজি ট্রান্সলেশন দিয়ে বসে আছি, যেন আপনি প্র্যাকটিস প্রতিদিন করতে করতে কম পারতে পারতে না পারতে পেরে উঠেন, ধাক্কা খাইতে খাইতে পাক্কা হয়ে যান। এরকম ম্যাথের একটা চ্যাপ্টার দেওয়া থাকবে প্রতিটা পরীক্ষায়। দেখা যাচ্ছে পরীক্ষা হচ্ছে ইতিহাসের, কিন্তু দেখা যাচ্ছে ম্যাথের শতকের অধ্যায়টা দিয়ে বসে আছে পাশে, আগে থেকেই সিলেবাসটা দেওয়া থাকবে। এভাবেই গুছিয়ে পরীক্ষাগুলো, রিটেন পরীক্ষা 1 বাক্যে, রিটেন মানে বড় প্রশ্ন না, 1 বাক্য উত্তর, তাহলে যে উত্তর লিখতে পারে তার কনফিউশন থাকে না। এটা হচ্ছে দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপটা ব্যাখ্যা করার দরকার নাই, তৃতীয় ধাপটা ব্যাখ্যা করা আমরা বিজ্ঞাপন করছি মনে হবে। তৃতীয় ধাপটা হচ্ছে স্বাভাবিকভাবে প্রতিটা কোচিং যে কাজগুলো করায়, এই 2টা কাজ আমরা এক্সট্রা করাচ্ছি। এরপরের তৃতীয় ধাপে যে কাজগুলো হবে ওটা হচ্ছে ক্লাস, পরীক্ষা, লেকচার শিট, ওরকম। ক্লাস, পরীক্ষা, শিট ওভাবে। দেখেন এখানে মনে করেন ক্লাস 100% বিশেষ কারা শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পড়ায়, এখানে প্রায় 125টি ক্লাস হবে। তাহলে স্যার আমরা তো ফেসবুকে বিভিন্ন জায়গায় 150টি দেখেছি। 150টি না, ওখানে ওই 30-35টা এক্সট্রা ক্লাস, ওগুলো রিটেনের ক্লাস, প্রথম ধাপের ক্লাসগুলো দেখানো হয়েছে, বুঝতে পারছি। এবং এর এগেনস্টে এখানে শিট থাকবে কয়টা? যতটা ক্লাস ততটা শিট, এবং এখানে কতগুলো পরীক্ষা থাকবে। তারপরে হচ্ছে এখানে পরীক্ষাটা ইম্পর্টেন্ট, যাতে আপনি প্রিপারেশনটা নেবেন পরীক্ষার জন্য। এখানে পরীক্ষা হচ্ছে মূলত রিটেন টেস্ট। রিটেন টেস্ট হচ্ছে 10টি, সরাসরি ওই যে শিট এবং শিটের উপর পরীক্ষা, স্টেপ 1। তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট টেস্ট 14টি। তারপরে হচ্ছে বিষয়ভিত্তিক পরীক্ষা। বিষয়ভিত্তিক পরীক্ষাটা কি? এটা হচ্ছে মূলত এরকম, মনে করেন আপনার একটা সিলেবাস দেওয়া হবে, এক্সাম ওয়ানের মধ্যে দেওয়া হবে মনে করেন বাংলা ব্যাকরণ, তারপরে বাংলা সাহিত্য। তাহলে ব্যাকরণ থেকে দেওয়া হলো, আমি জাস্ট একটু ক্লিয়ারলি বোঝার জন্য দিচ্ছি এভাবে, সমাস, সন্ধি, বিপরীত শব্দ। সাহিত্য থেকে মনে করেন মধ্যযুগ, এই 2টি মিলে 70 নাম্বার, কথা। তাহলে বাকি 30 মার্কসের, তাহলে এখানে ম্যাথ থাকবে, এখানে ইংলিশ থাকবে। তাহলে আমাদেরকে একটা ভোকাবুলারি শিট দেওয়া হবে, অথবা মেনশন করে দেওয়া হবে ইংরেজির এই চ্যাপ্টারটার উপর পরীক্ষা। মনে করেন এখানে পরীক্ষা হচ্ছে টেন্সের উপর, এখানে ম্যাথ মনে করেন শতকরা। তাহলে এখানে 20 নাম্বার, এখানে 10 নাম্বার, টোটাল 100 নাম্বার। এভাবে টোটাল পরীক্ষা হবে 15টা। তাহলে এখানে রিটেনের কাজ করা হয়েছে, প্রিলি না। এখানে প্রিলি রিটেন 2টা নিয়ে কাজ করানো হয়েছে, প্রিলির একটা বৃত্তি আসছে। এখানে এসে প্রিলির টোটাল সিলেবাসটাকে ছোট ভাগের প্রতি সপ্তাহে একটা পরীক্ষা, এগুলো প্রতি সপ্তাহে হোমওয়ার্ক আগে থেকে দিয়ে থাকবে। প্রতি সপ্তাহে একটা পরীক্ষা, এই একেবারে 14টা পরীক্ষার মাধ্যমে, 15টা পরীক্ষার মাধ্যমে সিলেবাসটাকে ক্লিয়ার একবার গুছিয়ে শেষ করা হবে। প্রতিটা টপিক উল্লেখ থাকবে, পুরো সিলেবাসের সবকটা টপিক। এটা যখন শেষ করা হবে তখন এরপরে পরীক্ষা আসবে বিষয় ফাইনাল পরীক্ষা হবে 10টা, বাংলা 100 নাম্বার, ইংরেজি 100 নাম্বার হবে। এরপরের যে পরীক্ষাগুলো, এরপরে কিন্তু একটা চমৎকার বিষয় আছে। দেখেন
সিলেবাসকে সিলেবাস প্রথম কথা হচ্ছে সিলেবাসকে এখানে একবার রিভাইজ করেছি, এখানে আর একবার রিভাইজ করেছি, এখানে আরো একবার রিভাইজ করেছি, 3বার না 5বার রিভাইজের একটা পদ্ধতি রেখেছি। এরপর হচ্ছে এমটি মডেল টেস্টে কেমন সিলেবাস রিভাইজ হবে হবে আমাদের মডেল টেস্ট 2 ধাপে, মডেল টেস্ট লেভেল 1, মডেল টেস্ট লেভেল 2। লেভেল 1-এর যে পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলো এখানে মাত্র 6টি পরীক্ষা, এখানে আরো একবার পুরো সিলেবাসকে রিভাইজ করানো হবে। কিভাবে? এখানে পরীক্ষাগুলো হবে 200 নম্বরের। এই 200 নম্বর বাংলা 35, ইংলিশ 35, ম্যাথ 15, বিজ্ঞান 15, যেভাবে মানবন্ধ থাকবে মানবন্ধ থাকবে। কিন্তু প্রতিটা এই যে বাংলা 35-এর জন্য কোন জায়গা থেকে প্রশ্নটা আসবে নির্দিষ্ট 3টা অধ্যায় ধরে দেওয়া হবে। ওই 3টা অধ্যায় থেকেই মাত্র পুরো 35 নম্বরের প্রশ্ন করা হবে। এখন বর্তমানে 47-এর জন্য এই পরীক্ষাগুলো চলছে, এক্সক্লুসিভ ওয়ান। এগুলো খুব চমৎকারভাবে পুরো এই সময় এসে, কারণ এখানে যেহেতু 2-3বার পড়া হয়ে গেছে, এই সময় এসে কোনো গ্যাপ থাকলে গ্যাপটাকে ফুলফিল করার একেবারে গ্রেট অপরচুনিটি এই জায়গায় আরেকবার। এরপরে এরপরে আরো এরপরে চূড়ান্ত মডেল টেস্ট আসবে, কিন্তু এগুলোর ভেতরে আরেকটা পরীক্ষা আছে, ওটা হচ্ছে কোয়েশ্চেন রিভিউ টেস্ট। কোয়েশ্চেন রিভিউ টেস্ট মানে হচ্ছে বিসিএস এর পরীক্ষাগুলোর উপরে, নন কানার পরীক্ষাগুলোর উপরে প্রশ্ন হয়। এভাবে পরীক্ষার মাধ্যমে আপনাদের 48-এর প্রিলিতে যেন কোনোভাবে মিস না যায়, এবং এখানে পরীক্ষাগুলোতে এমনভাবে রাখা হয়েছে প্রিলির পাশাপাশি রিটেনকে ঘেসে ঘেসে রাখা হয়েছে অনেক জায়গায়। এগুলো আরও যদি এক্সপ্লেন করা লাগে তখন আমি বলতাম যেন। এরপরে যখন প্রিলির রিটেনের টোটাল শর্ট কোয়েশ্চেন সবকটি সাবজেক্ট জানেন, এবং এখানে আমি যে কথাটা এখনো ব্যাখ্যা করে নাই ওটা হচ্ছে, আপনি আমাকে প্রশ্ন করবেন 100 নম্বরের যে রচনা লিখতে হবে, 100 নম্বরের রচনা লিখতে হবে, হ্যাঁ। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্সের নাম্বারটা তুলে আনতে হবে, ম্যাথ বাদ দেবে, এটা ওইভাবে পরামর্শ দেওয়া হলেও ম্যাথ বাদ দেবে, এটা তো লজিক্যাল না, ম্যাথ তো থাকবেই, হ্যাঁ। তাহলে এখানে দেখেন ইংরেজিতেও 100 নম্বরের রচনা, বাংলাতেও 100 নম্বরের রচনা। এই রচনাতে মূলত কোনো কিছু ডাটা দিলে, তথ্য দিলে, চার্ট দিলে, গ্রাফ দিলে আপনার রচনাতে বেশি নাম্বার পাবেন, এরকম একটা ভুল কথা বাজারে যথেষ্ট প্রচলিত আছে। ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন জায়গায় প্রচুর ভালো ভালো সাকসেসফুল মানুষের ভিডিওতে এই জিনিসগুলো আছে। এখন যে মানুষটা ডাটা দিলে, ট্যাবল দিলে লেখাটা মানসম্মত হবে এই কথাটা পরামর্শ দিচ্ছেন, ওই মানুষটার লেখার যে মেজাজ, লেখার যে মান, আপনি ফ্রেন্ডলি তো ওই মানের না। সে আপনার পরামর্শ দিচ্ছে, সে বসে আছে BMW 7-এ। BMW 7-এর দাম 4.5 কোটি টাকা, কথা বলছেন, আর আপনি চালাচ্ছেন ভ্যান গাড়ি। এখন সে আপনারা বুদ্ধি দিচ্ছে BMW 7-এর গ্লাস পরিষ্কার করার জন্য এই আয়নার সামনে এই ফ্ল্যাগটা লাগাইলে সুন্দর লাগে। এখন এই ফ্ল্যাগটা BMW 7-এর সামনে যখন এভাবে ফ্ল্যাগটা লাগাইছে সুন্দর লাগছে, এখন আপনি যদি একই ফ্ল্যাগ ভ্যান গাড়িতে লাগাই দেন, হবে? সুন্দর লাগবে? তা আপনি তো ভ্যান গাড়ি, আপনি কেন BMW স্বপ্ন দেখেন? এখন নাম ধরে বলি, আমাদের বিসিএস এর ইতিহাসে সবচেয়ে নাম করা নাম্বার পাওয়া সুশান্ত পাল, তিনি এই পরামর্শটা দেন, ডাটা দিলে, চার্ট দিলে, বেশি লিখলে নাম্বার পাওয়া যায়। উনি তো এই মঞ্চেও অনেকবার ক্লাস নিয়েছে, এখানে আসে ভাইবার ক্লাস নেওয়ার জন্য, আমাদের রেগুলার ইয়া। এখন এই স্যারের লেখাকে আপনি কখনো পড়ছেন? এই স্যারের লেখার মান দেখছেন? কবিতার লেভেল দেখছেন? কিন্তু BMW লেভেলে লেখেন, আপনি তো ব্যাংকারি লেভেলের লেখক, আপনি মেয়ের ডাটা দিয়ে নাম্বার করতে পারবেন, বুঝতে পারছি কিনা? একটা ইন্ট্রোডাকশন লিখছো, এখানে 17টা বানান ভুল, কথা বলছো? এই যে জায়গাটা, এটা নিয়ে কাজ করি আমরা। আজকে তো আমি 48 বেসিক কোর্স নিয়ে কথা বলে নাই, যেমন আজকে সকালে আমি সকাল 10টা থেকে 1টা পর্যন্ত একটা ক্লাস নিয়েছি রিটেনের উপর। এটা আমি লাইভ দিই নাই, কারণ অত অনেকগুলো বেশি ভালো ক্লাসগুলো লাইভে দিই না। এই ক্লাস এখন কি লাইভ চলতেছে? হ্যাঁ, আচ্ছা, বেশি ভালো ক্লাস লাইভে দিই না, কারণ দরকার কি, যারা টাকা দিয়ে জয়েন করছে তাদের সাথে একটা বার্তা রয়ে যাচ্ছে না, বেশি ভালো ক্লাস লাইভে দিই না। স্টুডেন্টদেরকে লিখন দক্ষতা বাড়ানোর জন্য কিছু কৌশল আছে, কিছু কাজ আছে, কিছু পদ্ধতি আছে, আপনার লিখন দক্ষতা বাড়বে। তবে লিখন দক্ষতার মূল হাতিয়ার হচ্ছে ইট হচ্ছে কি জানেন? আপনাকে পড়তে হবে। এখন আমি আপনাকে চমৎকার একটা ডিজাইন দিলাম, ইটালি থেকে ডিজাইনার এনে, প্যারিস থেকে ডিজাইনার নিয়ে আসছে আপনার ঘরটা ডিজাইন করার জন্য। এখানে সুন্দর সুন্দর পিলার করে দিলাম, স্ট্রাকচার করে দিলাম, আপনার ইট নেই, তো আপনার তো তুফান আসলে এমনিতেই আপনার ঘরের জিনিসপত্র উড়ে যাবে, ইট লাগবে না। ইট হচ্ছে রসদগুলো হচ্ছে আপনাকে আগে পড়তে হবে। রিমেম্বার, গুড রাইটার্স আর অলওয়েজ গুড রিডার্স।
ভালো লেখক হতে গেলে আপনাকে ভালো পাঠক হতে হবে প্রথমে, বুঝতে পারছি। এবং অন্তত এইটুকু কথা দিতে পারি, এই জন্য তো আমি আপনাকে বলছি, আমি তো আপনাকে বলি নাই ইংলিশে 3টা ক্লাস দিয়ে বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান দিব, ইংলিশে আরো অনেক বেশি কিছু দিব। ইংলিশে প্রিলিতে থাকতেই আপনাকে রাইটিংয়ের উপর মোটামুটি মোটামুটি মানের প্রো লেভেলে নিয়ে আসবো, অ্যাভারেজ অন্তত অ্যাভারেজের উপরে উঠে যাবেন। রিটেনে ট্রান্সলেশনের যে জায়গা, ট্রান্সলেশনই আপনাকে ভোগান্তির শিকার হতে হবে না। 9 গ্রেডের কোনো জব পেতে গেলে ট্রান্সলেশন যথেষ্ট ভাইটাল ভূমিকা রাখে। ট্রান্সলেশনের উপরেই ক্লাস হবে এখানে 10-12টা, বুঝতে পারছি। এখানে রাইটিং, তারপরে হচ্ছে এখানে গ্রামারগুলো পড়ানোর সময় রিটেন দুইটাকে মিলিয়ে কাজ করানো হবে। এই জন্য এখানে বলছি, এখানে মূলত যেমন আজকে সকালে যে ক্লাসটা নিয়েছি ওটা হচ্ছে সাইজ সলভিং স্ট্র্যাটেজি, হাউ টু সলভ আ কম্প্রিহেনশন ইজিলি, এটার উপরে। ঠিক আছে, এটা মানে আংশিক ছোট ছোট ক্লাসের টুকরা কিন্তু আমার ইউটিউবে ফেসবুকে বিভিন্ন জায়গায় আছে, কিন্তু এরকম ফুল ক্লাস কখনো শেয়ার দেওয়ার তো কথা না। তাহলে এই জিনিসগুলো তো ইংরেজি নিয়ে তো আমরা এভাবে ভাবি, আপনিও ভাবছেন, চিন্তা করছেন, আপনি কনসার্ন আছেন, কিন্তু বাংলা নিয়ে কি আপনি ভাবেন? বাংলা নিয়ে ভাবতে হবে আপনাকে। এখানে 100 নম্বরের রচনা লিখতে গেলে একটা সহজ কথা হচ্ছে, লম্বা কথা না বলে ইজিলি আপনাকে টাচ করার মতো কথা কি জানেন? 15,000 মানুষ রিটেন দিচ্ছে, 15,000 মানুষই কিন্তু ফুল অ্যান্সার করতে সক্ষম। এখানে তো এমন কোনো ফেল টু প্রার্থী তো আর রিটেন পর্যন্ত যায় নাই, ফেল মার্কা কম পড়া প্রার্থী ডিপার্টমেন্টে কত মানুষ আছে পাশে থেকে দেখে দেখে লিখে অনার্স পাস করে ফেলছে গ্রাজুয়েশন লেভেলে, এরকম কিছু পোলাপাইন পাবলিক থাকে না। কিন্তু বিসিএস রিটেন যারা দিচ্ছে ওখানে তো এরকম পাশে থেকে দেখে লিখে রিটেন পরীক্ষা পর্যন্ত যায়নি, এগুলো যুদ্ধ করে মাথার সাথে দেয়াল ফেটে ফেলে দুনিয়ার সাথে ফাইট করে ওই জায়গায় পৌঁছাইছে। এখানে সবাই ফুল অ্যান্সার করতে সক্ষম এবং সবাই ডাটা দিতে সক্ষম। এই জন্য ডাটা দেওয়াটা লেখাকে, আপনার লেখাটাকে এক্সক্লুসিভ করার জন্য লেখার মধ্যে ভিন্নতা আনতে হবে। বাক্যের গাঁথুনি, ব্যাকরণিক বিশুদ্ধতার পাশাপাশি আলংকারিক বিষয়, ইডিয়মিক ম্যাটারগুলোর ব্যবহার, এই জিনিসগুলো নিয়ে একটা কথা বলি, ওটা হচ্ছে এখানে প্রফেশনাল, এই যে আমাদের শিফন স্যার ক্লাস নেবে, ডক্টর নিয়ামতুল্লাহ শিফন স্যার, উনি একজন পিএইচডি হোল্ডার, এরকম প্রফেশনাল পরীক্ষিত মানুষগুলোকে দিয়ে আমরা এই কাজগুলো করাচ্ছি। আশা করবো এই জায়গাগুলোতে আপনি মানে যারা বেস্ট আছে তাদের চেয়ে বেটার পাবেন, বেটার দেন দ্য বেস্ট কোয়ালিটি এভার ইনশাআল্লাহ। এই জায়গায় কোনো কম্প্রোমাইজ নেই। এই জন্য ডোন্ট ওয়ারি অ্যাবাউট এগুলো নিয়ে আপনি টেনশন করেন না। এভাবে আমরা ইনশাআল্লাহ প্রো লেভেলের রাইটার হওয়ার জন্য আপনার যে রসদগুলো দরকার এগুলো ধাপে ধাপে স্তরে স্তরে করানো হবে। আপনি জাস্ট জয়েন করবেন, এই হচ্ছে কথা। তাহলে একেবারে পুরা আশা করি প্রায় 1 ঘন্টা কথা বলে ফেলছি। যতক্ষণ কথা বলেছি এই কথাগুলোর মধ্যে আমার টার্গেট ছিল আমি বর্তমান এবং ভবিষ্যতে কি আসতে যাচ্ছে এবং একজন প্রার্থীকে পড়ার সময় যে প্রিলির সাথে রিটেন মিলিয়ে পড়াটাই উচিত, এবং যদি আপনি রিটেনটা ধরে আগে থেকেই পড়েন প্রিলিটাতে সহজ হয়ে যায়, এই কথাটাকে আমি বুঝাতে পারছি তো? হ্যাঁ। এবং এবং আপনাকে কিভাবে আগাতে হবে শুরু থেকে, আপনি কোচিং করেন না করেন আপনার কাজ হবে প্রিলি রিটেন মিলিয়ে সামনের দিকে পড়া। এবং যদি আপনি 48কে ক্র্যাক করতে চান, ইউ হ্যাভ টু স্টার্ট রাইট নাও, এখন শুরু করা দরকার। হ্যাঁ, মানে আর লেট করার সময় নেই। আপনি মনে মনে ভাবেন না অনেক কাজ, যখন শুরু করবেন তখন বুঝবেন যে সাগরের সামনে পড়ছেন, মানে অনেক সময় আছে, অনেক কাজ আছে আর করার, বুঝতে পারছি। এবং কাজ হবে টার্গেট নেবেন, 2টা টার্গেট। একটা হচ্ছে আপনার লং টার্ম টার্গেট, হচ্ছে আপনি বলেন আর অনেক কথা আছে না, ওগুলো তো পুরো ক্লাসের কথা বলে। যখন রচনা নিয়ে ক্লাস নিব তখন তো ঘন্টার পর ঘন্টা কথা আসবে, কেন এত কথা আছে না ওখানে, আমি জাস্ট বললাম আর কি। তারপরে আসেন, যেমন আজকে এসে রাইটিং, হ্যাঁ, যেমন আপনারা এখানে যারা ক্লাস শুনছেন, এসে রাইটিং টেকনিক, হ্যাঁ, এই আমার ক্লাস আছে, ঠিক আছে। রাইটিং টেকনিক বা টিপস বা স্ট্র্যাটেজি চার্জ দিলে পাবেন। এখন জয়েন করবে তাদের জন্য একটা ডাইজেস্ট আছে, বড় 1200 পৃষ্ঠার একটা ডাইজেস্ট। এই ডাইজেস্ট বইয়ের সাথে কিন্তু একটা অ্যাপ থাকবে। বইটা যখন খুলবেন প্রথম পৃষ্ঠায় একটা কার্ড ফোল্ড করা থাকবে, সিল করা, ওপেন করে কোডটা স্ক্যান করলে একটা অ্যাপ পাবেন। অ্যাপের মধ্যে ঢুকে টোটাল বইটা অ্যাপের ভেতরে আছে, আবার ওখানে আনলিমিটেড সারা বছর পরীক্ষা দিতে পারবেন। ইজি পরীক্ষা, মিডিয়াম পরীক্ষা, হার্ড পরীক্ষা, 20 নম্বরের পরীক্ষা চাইলে দিতে পারবেন, 100 নম্বরের পরীক্ষা দিতে চাইলে পারবেন, একটা অধ্যায় থেকে পরীক্ষা দিতে চাইলে পারবেন, আবার লাইভ পরীক্ষা দিতে চাইলে পারবেন। আনলিমিটেড, ফ্রি অ্যাক্সেস টু দ্যাট।
এই জিনিসটা এই কোর্সের সাথে ইন্টিগ্রেটেড আছে। অনলাইনে এটার ফি 4,000, অফলাইনেও একটা ডিসকাউন্ট এখন কিন্তু যাচ্ছে। অবশ্যই আপনারা যারা জয়েন করবেন 48 এখন জয়েন করেন। আমি বারবার একটা কথা বলি, আপনারা জয়েন যদি করার থাকে এখন জয়েন করেন, পরে জয়েন করলে আপনি ঠিক ওই ফি খরচ করবেন, বিভিন্ন কিছু করবেন। এই ক্লাস, এই ক্লাসটা দেখবেন, এই ক্লাসে দেখানো হয়েছে এটা মোটামুটি অনেক 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 দূর লেখা, পুরান ক্লাস যে বোঝা যাচ্ছে। তখন স্মার্ট বোর্ডও কিনে নেই, একটু পুরানটা দেখেন, নতুন আরো আপডেট আরো মডার্ন আরো এগুলো পরে দেখেন। এটা 1 ঘন্টার ক্লাস, ঠিক আছে। এই যে আমার চেহারাটা আরেক রকম ছিল তখন, কত আগের ক্লাস। এই হচ্ছে কথা। তাহলে অনলাইনে জুমে জুমে অনেকে এখনো আছো, সারাক্ষণ ধৈর্য ধরে ক্লাস করছো, চুপচাপ বসে না থেকে আমাকে প্রশ্ন করো। কার কি প্রশ্ন আছে? জি। হ্যাঁ, হ্যাঁ, এর মধ্যে ফ্রি, আর আলাদা পে লাগবে না। এই প্রশ্ন সংযুক্তির জন্য সাধারণত সবগুলো প্রতিষ্ঠানই একটা প্রিডে হয়ে যাওয়ার পরে পরের ব্যাচের সাথে সংযুক্ত করে, কিন্তু আমরা এবার একটু আগে দিব ইনশাল্লাহ। তো এর মধ্যে তাহলে এখানে মিডিল স্টুডেন্টরাও আছেন। আহ, আমি বই আজকে আরেক চালান চারিদিকে মানে পাঠিয়ে দেওয়ার জন্য জোর দিয়ে বলবো এই ক্লাসটা শেষ করে, লাইভটা শেষ করে দিচ্ছি। জুমে যারা আছেন আরো আরো প্রশ্ন করতে পারে।